আজকে যে জীবনের গল্পটি আমরা এখানে প্রচার করছি সেটি একটি অন্যরকম জীবনের গল্প, এই অর্থে যে আমরা এই জীবনের গল্পটি প্রচার করবার আগে আমাদের ফেসবুকে একটি ক্যাম্পেইন চালাই। সেখানে বিশেষ একটি ভিডিও পোস্ট করার পরে আপনাদের কাছ থেকে আমরা অনুমতি চেয়েছিলাম যে এই পর্বটি আমরা প্রচার করব কিনা। আপনারা সেখানে জানেন যে একটা মারাত্মক রকমের সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা ঘটেছে রাজধানীতে, এবং এটা শুধু একটা ঘটেছে বলাটা ভুল হবে, এই লোকের ক্ষেত্রে ঘটেছে, এবং তিনি আসলে শারীরিকভাবে কতটা অক্ষম হয়ে গেছেন এই ভিডিওটা দেখার পরে আপনারা মতামত জানিয়েছিলেন যে আপনারা অনুষ্ঠানটি দেখতে চান কিনা, অনুষ্ঠানটি শুনতে চান কিনা। ওখানে আমরা শতভাগ আমরা বলবো 99.9% আমরা পেয়েছি ইয়েস, আপনারা অনুষ্ঠানটি শুনতে চান। সেই অর্থে আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাকে হাজির করেছি এবং উনি হচ্ছেন ফারুক। আমরা ফর্মালি যেভাবে যাই সেভাবেই আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই। জি, আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ফারুক। বর্তমানে বয়স কত আপনার? আমার 40 বছর চলতে আছে। এখন 40 বছর চলছে, ঠিক আছে। আপনি তো দেখতে শুনতে এখন খুবই বাজে অবস্থায় আছেন, বলতে বাজে যেটা বুঝেছি যে আপনার শারীরিকভাবে একেবারেই নড়াচড়া করার মতো শক্তি নাই। আমাদের ভিডিও যারা দেখেছে ফেসবুকে, প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই ওনাকে দেখেছেন। একটা ভিডিও ক্লিপস অনেক আগে আমরা ফেসবুকে দিয়ে দিয়েছিলাম যে অনুষ্ঠানটি আমরা প্রচার করবো কি করবো না, একটু আগে যেটা যে বিষয়ে কথা বলছিলাম। তো আপনারা ওখানে দেখেছেন ওনাকে। তো আপনাদের মতামতের ভিত্তিতেই তো প্রচার হচ্ছে, যে কারণেই বলা। আপনার গল্পটা আজকে কি নিয়ে সেটা মোটামুটি আমাদের লিসনাররা জানে, যেটা সাধারণত হ্যালোগিট 920 কখনো হয় না, এবং খুব সেন্সিটিভ একটা বিষয়, যে কারণেই আমরা আমাদের লিসনারদের মতামত চেয়েছিলাম যে সবাই আসলে জানতে চাই কিনা, সচেতনতার জায়গাটি থেকে। কিন্তু আমরা কমপ্লিট আপনার পুরো লাইফের স্টোরিটাই তুলে নিয়ে আসতে চাই। আপনার জন্ম জেলা কোথায়? বরিশালে। বরিশালে শহরে। আপনার আত্মীয় স্বজন বলতে কে কে আছে? মা বাবা ভাই বোন সবাই আছে। আপনার মা বাবা ভাই বোন সবাই কি ঘটনাটা জানে, যে ঘটনা আপনি আজকে না না বলতে কেউ চাচ্ছেন? আজ পর্যন্ত শেয়ার করে প্রথম আমনুল্লাহ করতেছি। আপনি কেন করতে যাচ্ছেন আপনার জীবনের এত সেন্সিটিভ একটা বিষয়? এই ঘটনার মধ্যে হাজার হাজার লোক জড়াই যাবে। আমার মতন এগুলো অসুস্থ বহুত লোক করে সারবনি, উনি খুব খারাপ, এবং আপনি সচেতন করার জন্যই মূলত জি। এই আমি ঘটনাটা। চাইতেছি কোন লোক যেন এই ভুলে আর না পারা না দেয়। আপনিও সামহাও ভুল করেছেন। আমি অনেকবার ভুল করছি, আজকে আমার হাত পা সবই খুয়াইছে আমি। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ওনার জীবনের গল্প একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে আপনার জীবনের গল্প শুরু করুন, আমি শুনবো। আমার বাপ মা ওর মধ্যে কোনো মিল ছিল না, তাদের ভিতরে খুব খারাপ সম্পর্ক ছিল। মানে ঝগড়াঝাটি কেরকম করতেন? খুব ঝগড়াঝাটি, মানে কেরকম সহ্য করতে পারতো না। আচ্ছা, তো আমি খেলাধুলা করতাম, অনেক বেশি পছন্দ করতাম। ফুটবল লই সারাদিন পরে থাকতাম, খেলতে গেলে রাত্রে খেলে টেলে আর ঘরে উঠতে পারতাম না। কোনো মসজিদ টসজিদে ঘুমাই থাকতাম, সকাল পরদিন আবার খেলতে চলে কয় যেতাম। ভাই বোন ছিলেন আপনারা? আমি প্রথম ওই সময় একা ছিলাম, এখন বর্তমানে 2 ভাই 1 বোন। আপনি সবার বড়? হ্যাঁ। জি, আপনি একাই ছিলেন। আপনার বাবা কি করতো? আমার আবার রিক্সা চালাইতো। রিক্সা চালাইতো। আচ্ছা, তো বাসায় সবসময় গন্ডগোল ছিল, আপনি ফুটবল খুব পছন্দ করতেন এবং রাতের বেলা বাড়ি ফিরতে পারতেন না, যদি ফুটবল খেলে লেট হয়ে যেত, তাই তো? না, মানে খেলতে গেলে আর ঘরে ঢুকতে দিত না, বলতো যে কাম করবা তারপর খাওয়া নিজেটা নিজে জোগাই আনো। তো আপনি রাতের বেলা মসজিদে ঘুমাই থাকতেন? জি। ভয়ে? ভয়, মায়ের তো খাইতেই হইতো। আর আমার লোক মায়ের অনেক মারধর করতো। মায়ের অনেক মারতো। না, আপনার চেয়ে মাকে বেশি মারতো? আচ্ছা, হ্যাঁ, আপনার যে মাকে? সামলাতে পারো না তা পোলালে চলে যাওয়া হিন্দা। ও, লাস্টে আমি নিজে সময় চিন্তা করলাম যে প্লেয়ার একটা ঘটনা শুনছি যে হে খেলাধুলা লোক বহুত কষ্ট করছে, তা আমার মনের ভিতরে এগুলো একটা শখ জাগছে। আমি ওদিনকে রাত্রি লঞ্চ ছুটে ঢাকায় প্রায় স্টেডিয়ামে টোকাই গুলো কাজ করি, ফুটবল খেলা আনা না করি। দাঁড়ান 1 মিনিট। এটা কত বছর বয়সে আপনি তখন পড়াশোনা করছিলেন? আমি কোনোদিন স্কুলে খুব কম গেছি, আমার সবসময় খেলা মনে ছিল ফুটবল। আচ্ছা, তো ওই সময়ে আপনি একেবারে ছোট বয়সে 7-8 বছর বয়স, আমার সঙ্গে শূন্যতা হয় নাই। ওই সময় আসেন আপনি? ওই সময় ঢাকা চলে যাই, আমি ঢাকা উঠে এই বুলবুল আছে না ক্রিকেট প্লেয়ার, আর ছত্র রক্সি ভাই। কিভাবে হলো আমি একটু শুনতে চাই, একটু সিরিয়ালি বলেন ঘটনাগুলো কিভাবে ঘটছে ঢাকায় আসার পরে। আমি জানতে চাচ্ছি কারণ এর আগে তো আপনি ঢাকায় আসেননি কখনো। না। তো বরিশাল থেকে আপনি ঢাকায় আসলেন, কিভাবে আসলেন আপনি? লঞ্চ উঠলাম, ওই প্লেয়ার কথা মনে করে, অনেক প্লেয়ার গল্পটা আমার শুনেছে যে হে খেলাধুলার জন্য এভেলেবল কষ্ট করছে, কাপড় দিয়ে ফুটবল বানিয়ে খেলাধুলা করছে। পেলের গল্প করেছে আপনার কাছে? এটা আমি ব্রাজিলের সেই মহানায়ক? জি। না, কিন্তু পেলের গল্পটা আপনি কার কাছ থেকে শুনতেন? আমার এক এলাকার এক ভাই আছে হানিফ, ও লেখাপড়া করতো, ওর দ্বারা সন্ধ্যার পর ওর দ্বারা যে বইতাম আমি। আচ্ছা, তো ও আমার এই গল্পটা শুনাইলো যে তুই তো যে কি কষ্ট করছ, তোর কাছে অনেক মানুষ অনেক কষ্ট করছে, আর আমি বড় বড় প্লেয়ার। আচ্ছা, এগুলো বলে আপনাকে উৎসাহ দিত? আমার উৎসাহ দেশের মতো আমি ওদিনকে লঞ্চ উঠছি, ঢাকা এই করছি। আচ্ছা, ঢাকায় আসলেন। আসার ঢাকা পরে আইয়া মানে কি খাবো কি করবো চিন্তা করে পাইতেছিলাম না। কোন এলাকায় আসলেন, উঠলেন? একদম বাইতুল মোকাররমের সামনে যে বড় টাওয়ারটা, টাওয়ার মানে প্রথম ওই জায়গায় আমি উঠছি। আচ্ছা, তারপর? তারপর ওই জায়গায় কটা টোকাই পোলাফানে লাগে মার্বল খেললাম, ওগুলো পরিচয় হইলো। আর আমার বুদ্ধি দিল যে আমাগুলো কাজ করতে পারবি, তুই কাগজ টোকাবি। আমার একটা বস্তা দিল, আমি ওগুলো কাগজ টোকাই ওগুলোকে বেচলাম, খাওয়ানো টাকা উঠতে গেলাম, আমার চিন্তা নেই। পরে তুই যেখানে ওই যে 24 তলাটা ওই সাইডে
জুলাস ভাই, লিটন ভাই নামে দুজন, আর মজিবার ভাই, ফকুরে বলেন মজিবার ভাই। আচ্ছা, হেরা মনে করেন হেরা কিছু কিছু লোকজন ফুটবল খেলতে, বৃষ্টি বৃষ্টি নামলে মানুষের চোরে কাপড় চোপড় লয়ে যেতে, আমার বাবা করতে কাপড় চোপড় যাতে বইতে ধরে নাস্তা খাওয়াবো, মানে কাপড় চোপড় দেখার জন্য। হ্যাঁ, দেখার জন্য আমি বই থাকতাম, নাস্তা খাওয়ালে খুব ভালো পেতাম আমার সবাই। আচ্ছা, মানে এগুলো বসে বসে পাহারা দিতেন। পাহাড় দিতাম, হেগা লাগো খেলাধুলার চেষ্টা চালাই দিতাম, মিসকে বই থাকতাম না। বেলাল ভাই এখন আছে স্টেডিয়ামে, এখন বেলাল ভাই, আচ্ছা আচ্ছা হে আমার খুব ভালো পেতো। আচ্ছা, পরে আস্তে আস্তে হেগা লাগা মিশিয়ে গেলাম। পরে এক পর্যায়ে স্টেডিয়ামে মালা ভাই নামে একজন লোক আছে, স্টেডিয়ামের যাতে টোকা আছেন হ্যাঁ সবারই হে কাজ দেয়, হ্যার লাগা পরিচয় হে আমার স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দিল। পরে কাজ করতে করতে পরে পরিচয় ক্রিকেট প্লেয়ার রফিক ভাই, বুলবুল ভাই আছে না, বুলবুল ভাই, কেমন পরিচয় হলো? হে বরিশালে খেলতে গেছিল, বাজার রোডে খেলতে গেছিল, সেই সময় হাল্লা হারে আমি দেখছি 101 রান করে সবাই, আমি এই কথাটা মনে রাখছিলাম। পরে সব টোকাই গুলাকে বই রেছি, আমার ডাক দিচ্ছে, আমার গায়ে কোনো গেঞ্জি আসলো না, আমার ডাক দিয়ে তোর বাড়ি কমকে বলছিল, তোকে বরিশাল খেলতে গেছিলাম, আমি চিনি তো, আপনি 101 রান করেছিলেন, হ্যাঁ তুই আমার সেন্সেস তাহলে। তারপরে তারা একটা সিঁদু একটা গেঞ্জি গিফট করছিল, ভারত সিঁদু আছে না, এগুলো র্যাক সাদা আর লাল র্যাক র্যাক একটা গেঞ্জি হে হারে গিফট করছিল, এই গেঞ্জিটা আমার ব্যাগে কোনো বাদ করে আমার দিয়েছে, গেঞ্জি তো অনেক বড়, প্যান্টের মধ্যে ঢুকাইয়া একটা শর্ট প্যান্ট দিয়েছিল আমার, এই পরে থাক এই হাল্লাকে মনে করেন মোটামুটি হলো, তাই হার আশা বই থাকতাম, কোন সময় ব্যাগ লই আমি স্টেডিয়ামের ভিতরে ঘুরতাম যাইতাম, যেদিকে যেতে যাইতে হইতো, যার সব 20 টাকা 50 টাকা দিতে ওই আমি খাইতাম। পরে মনে করেন পরিচয় হলো রক্সিবের লাগে, মহামডানি খেলতে সময় রক্সিবে, পরে হে আমার একটা জার্সি দিল 20 নম্বর, ও আরামবাগে যখন খেলতে আরামবাগের টিমের একটা জার্সি দিল 20 নম্বর প্যান্ট আর জার্সি, এইটা তুই গায়ে দিস। রাতে থাকতেন কই? স্টেডিয়ামে বারান্দায় ঘুমাইতাম। ওখানে কি আর কেউ ঘুমাতো নাকি? অনেক বহুত পোলাপন ঘুমাইতো। এখনো ঘুমায়? এখনো ঘুমাই, আমি এখনো তো ঘুমাই, ওখানেই ঘুমান? এখানে ঘুমাই, আপনারা না হওয়ার আগে আমি এখানে ঘুমাই। স্টেডিয়ামের কোথায় ঘুমান? এটা স্টেডিয়ামের পুরো স্টেডিয়ামের ভিতরে লোকজন ঘুমাই, ওইখানে আপনি ঘুমান? আমি আমার পছন্দের মতন একটা জায়গায় মনে করেন শুয়ে থাকে। যে আপনার আসবাবপত্র কি আছে? কিচ্ছু নাই, এই যে একটা লুঙ্গি আছে, একটা লুঙ্গিটা নিচে লাসি, আর জুতাটা মনে করেন একটা পলিথিনের মধ্যে ঢুকাই মাথার তলে দিয়ে দিই, আর কিচ্ছু নেই। সারাদিন কিভাবে টাকা পয়সা কই পান? পরিস্থিতি যদি কেউ কাজ লগে মিলে দেখাতে হয়, তাহলে তার আমি কতটা কই যে ভাই এই সমস্যা আছে, 10 টাকা 2-4 পয়সা যা দেয় ওইটা দিয়ে নিজে খান আর রাতের বেলায় ঘুমায় থাকেন। হ্যাঁ, তো ভিক্ষার জন্য হাত পাতেন? মানে কেউ কাছে সরাসরি হাত পাতেন যে দাঁড়াই ভাই আমি এই সমস্যা আছে, যদি এগুলো কেউ বলে আর যদি কেউ কিছু দেয় তাহলে ওইটাই নি, ডাইরেক্ট হাত পাততে পারি না, আজে বাজে কথা কামানছি। প্রিয় শ্রোতা, আজকে যে গল্পটি আমরা এখানে তুলে ধরছি সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম আসবে, যেটি যদি সুবিধাজনক ভাবে তাদের নামগুলো প্লেস করা যায় সেক্ষেত্রে আমরা সেটা প্রচার করবো, আর যদি বিষয়গুলো খুব সেন্সিটিভ হয়, তাদের মান সম্মানের বিষয় জড়িত হয়, সেক্ষেত্রে আমরা নামটাগুলোকে মিউট করবো। সো আপনারা প্রথমেই ওর সঙ্গে কথাবার্তা বলেই বুঝতে পেরেছেন যে ও আজকে যেসব ব্যক্তিদের নাম বলছে তারা ন্যাশনালি অনেক বিখ্যাত। ওকে, বলুন তারপর। তারপর স্টেডিয়ামে থাকতে 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 পর দেখা গেল খুব ভালো সম্পর্ক হয়ে গেল। ওই সময় একটা প্লেয়ার বাংলাদেশ টিমে একটা ছিল, প্রেসিডেন্ট কাপ হয়েছিল একটা, তো ওই সময় ওমান্সের প্লেয়াররা ছিল, তা আমি কালো দেখে তো আমার বেশি পছন্দ করছে। আমার ডিউটি ছিল এক কাতলি গরম চা, রং চা, লেবু আর একটা বরফের টুকরো, এই নিয়ে প্লেয়ার মানে যে সাইডে যে সাইড হাগাকে দিয়ে দিত, এই দায়িত্ব দিয়েছিল আমারে। ওই ওমান্সের প্লেয়ার আমার খুব পছন্দ করছিল। পর যেদিনকে খেলা শেষ হবে ওরা তো ঠকে গেছে, ওরা দেশে চলে যাবে, কুরবানি তৈরি ছিল আগে। তারপর আমার একটা সিক্রেট খোসার মধ্যে ডলার দিছে, সরাসরি যেতে পারে না, জানলা দিয়ে মেলা মারছে, আমার গায়ে পাশে ওই এক হিজুন্সি দেখছে, আমার লড়াতে লড়াতে স্টেডিয়ামের ভিতরে লয়ে গেছে। আমি যাই টাকাটা আমার পরিস্থিতি দেখা আছে, $1000 ডলারটা দিলাম, বাঙ্গাই আমার কত 1000-2 থার মতন মনে দিচ্ছে, ওইলে আমি বাড়ি চলে গেছে, আর আমার স্টেডিয়ামে থাকা হইলো না। কতদিন পরে, আনুমানিক কতদিন পরে বাড়ি গেলেন? 9 মাস, আমার মা কইছে আমি 9 মাস পরে আমার দেখছে। 9 মাস পরে বাড়ি গেলেন, এই এতটুকু টাকা নিয়ে 9 মাস পরে। 9 মাস বাড়ির কথা মনে পড়তো না? মনে পড়তো না আমার, খালি মনের মধ্যে সব প্লেয়ার সবল্লা খালি খেলাধুলা পড়ে থাকতাম। আউটার স্টেডিয়াম যেটা মনে করেন আউটার স্টেডিয়াম আছে না, যেটার মধ্যে মনে করেন গাড়ি পার্কিং করছে, ওইটা ছিল যে খেলাধুলা, ওইটা হ্যান্ডবল খেলা ওইটার ভিতরে। ওইটার মধ্যে বেলাল ভাই আমাকে কাবাডি খেলার লোক টোকাই গুলো একটা টিম করছিল, টোকাই টিম কাবাডি, এটার মধ্যে আমি খেলছি। তারপর পাইনিয়ার খেলছি, আমি অনেক বিভিন্ন জায়গায় খেলতে যাইতাম। ছোট মানুষ কিন্তু আমি মনে করেন মিডফিল্ডে খুব ভালো খেলতাম, আমার সবাই লয়ে যেত লক্ষ্য নিয়ে, খালি মনে একটা আসা প্লেয়ার পারলাম না। ঠিক আছে, শুনি আমরা। 9 মাস পরে বাড়ি গেলেন, তারপর? বাড়ি যেয়ে মনে করেন মা বাবার লোক মেসতে কেমন জানি ঢাকার কথা ভুলে গেলাম। পরে এক পর্যায়ে মনে আমার হানিফ কাকে কক্ষে তুই ঢাকার কি অবস্থা, তুই তো গেলে জিত করে প্লেয়ারই দেখাবি আমাকে। ওই যে লোকটা আপনাকে পেলের কথা বলছে? জি। তোর ঘটনা কি, তুই তো মনে করেন এখানে সব ভুলিয়ে গেলি। আবার আমি লঞ্চ উঠলাম, ওর কত লগা আমি লঞ্চ উঠছি, আমার তো ভাড়া লাগে না, লঞ্চ উঠতে আবার ঢাকা এলাম, আবার মনে করেন ঢাকা লগা রইলাম। এক পর্যায়ে একজনের লগা পরিচয় হইলে, ফুটবল প্লেয়ার পুলিশ টিম আইজি টিম আছে, আইজি টিমের সেলিম স্যারের লাগে পরিচয় হইলো। আমরা তো টিম রাখছি, তা তুই আমাকে টিমের লাগে থাকবি, তোর বেতন দেবো, খাওয়া হলো আমাকে লাগে সব। এই আমি হ্যার কথা মতন উত্তরে চলে যাই, হ্যাঁ লাগে থাকতে 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 একজন মনে করেন আইজি টিমের যে গোলকিপার ইমরান ভাই,
আমার এবিলে জীবন মানুষের কারে না, তুই ড্রাইভিং শিখ। আমি বললাম হ্যাঁ, কথা ঠিক করেছেন। আমার বুঝালে যে এই সমস্ত কাম করে তোর জীবন চলবে না, প্লেয়ার তুই হইতে পারবি না, সবার কপালেই নাই। সবাই যদি প্লেয়ার ফুটবল কি খুব ভালো খেলতেন আপনি? হ্যাঁ, আমি মিডফিল্ডে খুব ভালো খেলতাম, পানায় বল বানাইনি, আমরা অনেক ভালো ভালো পারতাম, খুব ভালো বল বানিয়ে দিতে পারতাম। গাড়ি পাওয়া ছিল না কিন্তু আমার, কিন্তু আমি এই জিনিসটা খুব ভালো পারতাম। আচ্ছা, তো আপনাকে কে পরামর্শ দিল ড্রাইভার? ইমরান ভাই, উনি হচ্ছে যে আইজি টিমের গোলকিপার। আচ্ছা, আপনার কত বছর বয়সের দিকে আনুমানিক মনে আছে? 9-10 কত সালের দিকে মনে আছে ড্রাইভারই কথা পরামর্শ দিল আপনাকে? ওটা 95-তে পরামর্শ দিল, তারপর পরে আমি বললাম ঠিক আছে। আমি আবার বরিশাল আইলাম, আই আমাকে বাসাতে কোর্টের সামনে অনেক ডিসি গাড়ি ঘুরে, ডিসি এডিসি জেনারেল গাড়ি ঘুরে থাকে তো হ্যাঁ, যে ক্লিনার সে খুব দুর্বল, একটা গাড়ি বেশি 2টা গাড়ি ধুতে পারে না, শুকনো মানুষ তো। আমার যে ওস্তাদ বর্তমানে প্রথম যে ওস্তাদ আমার দেখা কথা ঠিক গাড়ি দিতে পারবো। প্রথম দিন আমার একটু গাড়ি চালানো আকপিস করালো, আমি লোভে পড়িয়ে গেলাম, আমি গাড়ি চালাতে পারি। পরদিন আমি নিজেই মনে করেন গাড়ি চাবি লই, গাড়ি চালাই ভাঙ্গে চুরি গাড়ি লই, গাড়ি থুয়ে পলাইছি। ডিস্ট্রিক্ট নাজির আমার খোঁজে গাড়ি বাংলা কামনে ডিস্ট্রিক্টের গাড়ি। আমি যে মনে করেন বাসায় বই রয়েছি, পরে হারে কামনে কামনে এটা ম্যানেজ করছে করে আমার খবর দিছে, তোর কোন সমস্যা নাই, কারণ লোক তো নাই, গাড়ি দেবে কেডা। তো এর মধ্যে একটা ঘটনা হচ্ছে, রহমান বিশ্বাস আছে না, প্রেসিডেন্ট আসলো, উনি বরিশালে গেছে সার্কিট হাউসে, গাড়ি দেওয়ার লোক নাই, আর আমি তো মনে হয় ভয় পলাইছি, কারণ গাড়ি দেওয়ার লোক নাই, ওনার তো চাকরি যাওয়া অবস্থা, আর প্রেসিডেন্টের গাড়ি অপরিষ্কার। পরে আমার কথা সবকিছু বুঝলে আমার খবর দিছে, যাওয়ার খবর দে। পরে আমি যে গাড়িটা ধুয়ে দিয়ে ই করছে, তার মিট হয়ে গেছে জিনিস। আস্তে আস্তে ড্রাইভিং শেখানো, এবার ম্যাজিস্ট্রেট আপনাকে কে শেখালো? আমার যে শুকনো ওস্তাদে, যে খুব দুর্বল, বেশি শিখে না, খালি একটু আকপিস করা শিখেছে, ওর মধ্যে দিয়ে আমি মনে করেন যে পুরোটাই করে লেছি। পরে মনে করেন যে লাইসেন্স করতে পারি না, এই ম্যাজিস্ট্রেট মাহবুব স্যার ছিল, ওনার আমার একটু ভালো সম্পর্ক হয়েছিল। আচ্ছা, কিভাবে সম্পর্ক হলো? ওই যে উনি যখন অফিসে যখন মনে করেন ঢোকে সালাম দিতাম, আর মনে করেন ব্যাগটা ধরে নিয়ে রুমের মধ্যে লয়ে যেতাম লক করে, হয়তো মনে করেন উনি আমার খুব ভালো পাওয়া শুরু করলো। পরে উনি ওনার ডিউটি পড়লো লাইসেন্সে, লাইসেন্সের যে এডি আছে না, ভেহিকেল ইন্সপেক্টর, এই ভেহিকেল ইন্সপেক্টর তো ঘুষ খায়, ঘুষ খাওয়া বন্ধ করার লোক ওনার এডিএম স্যার ওনার আনি দিল, তুমি ইন্টারভিউ নাও। পরে আমি যে স্যার দিলাম, স্যার আমি তো মনে করেন লেহাপড়া জানি না, আমি কেমন কি করবো স্যার, গাড়ি চালাই দেখাইতে পারবো, কিন্তু লেহাপড়া কাম পারবো না স্যার আমি। তোমার ফর্মটা আমার দাও, এই ফর্ম গুলো নিজে দেখাইয়া দিয়ে দিচ্ছে, কাজ যা তুমি ফিল্ড টেস্টে থেকে খালি। এই ফিল্ড টেস্ট আমার গাড়ি দিচ্ছে, এডিএম স্যারের গাড়ি আমার দিছে, আমি সামনে গেছে ব্যাগ আছে, আমার কাছে আর লাগবে না, যা হয়েছে, আমার লাইসেন্স হয়ে গেছে। তারপরে ঢাকায় ঢুকলাম, এক বড় হারুন ভাই নামে এক লোক দ্বারা আইলাম, চাকরি করে উত্তরায়, এক আদমের চাকরি দেয় প্রথম আমার। কিসের চাকরি? আদম আদম ব্যবসায়ী। হ্যাঁ, চাকরি দেয়, এই চাকরি দিয়ে শুরু করলে বিমানের ক্যাপ্টেনের চাকরি দিলাম, হিন্দি, মানে 10 দিনের মধ্যে আমার ইয়ে হয়ে গেল, চালান দেখে ক্যাপ্টেন কয় তুমি আমার গাড়ি চালাবো। ওনার সঙ্গে পরিচয় হলো কিভাবে আপনার ক্যাপ্টেনের সঙ্গে? ক্যাপ্টেনের বাসায় আদম ভাড়া থাকতো। সমস্যা হচ্ছে আপনার? না ভাইয়া, চোখে দিয়ে পানি পড়তেছে যে, মানে কোনোদিন সামনে সামনে হয়নি তো ভাইয়া। কোনো সমস্যা নাই, আপনি আরামসে বলেন, রিল্যাক্সলি বলেন, দরকার হলে আরো সময় নেন। আপনি পরে ক্যাপ্টেন হিসেবে আমার নিয়ে বিমানের ক্যাপ্টেন আসলো, হ্যাঁ ডিউটি করতে রইলাম আস্তে আস্তে আমার মানে পরিবর্তন হইতে আছে, পরে লাগলাম এবি ব্যাংকে চাকরি। মানে খুব দ্রুত আপনার উন্নতি হচ্ছে, খুব দ্রুত আমার চাকরির পরিবর্তন হইতেছে। ওর উত্থানটা বুঝতে পারছেন, মানে একেবারে গ্রামের রজপাড়া গায়ে থেকে উঠে এসে ও কিভাবে ড্রাইভিং শিখে বড় বড় গুণী মানুষদের ড্রাইভার হয়েছে, গাড়ি ড্রাইভার, এবং ওর উত্থানটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত ড্রামাটিক্যালি, কত দ্রুত। আচ্ছা বলুন, তারপরে আমি একদিন মনে করেন যে ম্যাডামের স্যারের যে বউ, এবি ব্যাংকের স্যারের বউ, উনি খুব রাগী মানুষ, ওনার আমার লাগে কথা কাটাকাটি গাড়িতে বইয়া, আমি ক্যান্টনমেন্টের দিয়ে মনে করেন যে আমি ইসে আওয়াজ ছিলাম। আজমপুর একটা কমিটি সেন্টার আছে, ওই কমিটি সেন্টার দাওয়াত খাইতে আওয়াজ আছে, তার স্যারের আমরা লইয়া তারপরে এক লগে দাওয়াত খাইতে যাবো, কিন্তু ম্যাডাম আমরা এমন ভাবে মনে করেন ঝগড়া লেগে গেছে গাড়ির ভিতরে বইয়া, হ্যাঁ ঝগড়া লেগেছে, কিন্তু আমি সহ্য করতে পারবো, আমি কইতে স্যার আমি গাড়ি চালাইতে আছি। কচুঘাটের মুখে এক সময় একটা টেম্পু, যে লেগুনে বড় টেম্পু গুলি আছে না, ওই টেম্পু মারিয়ে দিই, আমার বন্যাটা একদম মনে করেন ব্যাংকের পিছনে চলে যায়। এটা কি ওনাদের ঝগড়ার কারণে আমার সেন্স আসলে ওনার দিকে, গাড়ি চালানোর দিকে আসলে না। একটা বিষয় এখানে একটু সবাইকে সতর্ক করতে চাই, বিশেষ করে রিক্সাতে যারা চড়েন, রিক্সাতে বিশেষ করে কাপল যারা আছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং অনেক সময় হাজবেন্ড ওয়াইফ, যাই হোক না কেন, রিক্সাতে উঠলে আমরা এমন ভাবে কথা বলা শুরু করি বা এমন আচরণ করি, আমরা ধরেই নিই যে রিক্সাওয়ালা কিছু শুনছে না। একইভাবে সিএনজিতেও আমরা এই ধরনের আচরণ করি অনেক সময়, এবং গাড়িতেও, কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বিষয়গুলো আমরা অনেক সময় এই জায়গাগুলোতে করে ফেলি এবং আমরা ধরেই নিই যে তারা আসলে কিছু শুনছে না, কিন্তু তারা শোনেন। এই তৃতীয় পক্ষকে আমরা অস্বীকার করি, আসলে অস্বীকার করার কিছুই নাই, এবং এটা তাদের উপরে ইম্প্যাক্ট ফেলে
এবং এই যে অ্যাক্সিডেন্টের কথা বললো, এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার হামেশাই হয়। সুতরাং গাড়িতে উঠে যত সম্ভব নিজেদেরকে কন্ট্রোলে রাখুন এবং এটা আপনার জন্যই ভালো। বলুন তারপর। পরে অ্যাক্সিডেন্ট করার পর স্যারে আমার অনেক ভালো জানতো, উনি আমার খুব পছন্দ করতো। স্যারে ডিউটি ছিল 2 মায়ের স্কুলে নেওয়া আনা, উনি গাড়ি পেতেন, উনি আর গাড়ি পেতেন না। আচ্ছা, ব্যাংকের গাড়ি কিন্তু উনি গাড়িতে উঠতে পারতো, উনি বাসে যেত। পরে মনে করেন ম্যাডাম এলে ঝগড়া অর্ডার পর গাড়িটা ওই করলাম, স্যার আমার খুব খেপি করলো। পরে ওই আমার টাকা পয়সা দিলে লাইট লুট কিনে, আর আমি চিন্তা করলাম কি আমার মনে হয় চাকরি নাই, আমি লাইট লুট কিনে দিই আর কিছু টাকা আমাদের রাখে দিয়া আমি গেছি স্যার আমি চাকরি করবো না। ওকে, দাঁড়িয়ে পড়লাম, আইয়ে মনে করেন যে পল্টনে এক পাকিস্তানের চাকরি লইলাম। আর চাকরি করতে 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 মনে করেন যে পরিচে হইলো যে মনে করেন রেন্টেকারের দেলার বেগুলো। হ্যাঁ, আমার চাকরি হঠাৎ করে একদিন চলে যায়, দেলার বের করলাম, দেলার বে আমার তো চাকরি নেই, আমি কি করবো, তুমি আমার রেন্টেকারে ভর্তি হও, তোমার তো গাড়ি চালানো আমি দেখছে ভালো, তুমি রেন্টেকারে ভর্তি। এই রেন্টেকারে ঢুকলাম। কত সালের দিকে এটা? 2007 বা 8 হইবে। আচ্ছা আচ্ছা, ওকে। ঢুকলাম, ঢোকার পরে মনে করেন যে হ্যাঁ লাগে আমার ট্রিপ মনে করেন যে লাগা বান্ধে লাগিয়ে রইলো। সমস্ত যে আমার একবার নেয় এই আই আমারই খোঁজে, তো ওই ছেলেটাকে দেন। ওকে। পরে মনে করেন যে বাবুদের নামে একজন লোক আছে হিন্দু, ওকে। উনি আমার হ্যাঁ গাড়ির লোক সেট করে যে হ্যাঁ 4 জন পার্টনার, তো তারা নিজেরা বই আমার সেট করে যে আর এই গাড়িটা দিয়ে দাও, ও আর ট্রিপ আছে বেশি। ওকে। শুরু করে আর পিছনে আমি আর তাকাইনি, আমি চলতেই আছি। ওকে। রেন্টেকারের সিস্টেমটা কি ছিল? মানে গাড়ি যে যেখানে খুশি ভাড়া নিত? ভাড়া নিতে পারতো। আপনি জানেন আপনি এন্ট্রি করিয়া আর আপনার ছবি তুলে রেখে দিত। তো আপনি ঢুকলেন রেন্টেকারে? ঢুকলাম, ঢুকে মনে করেন আমার কাজ চলতে আছে, আমি কোনো সময় মিস যাই না। আমি পিছনে একটু ঘটনা রেখেছে ওই বলতে চাই আবার। বলেন। এমপি আলালবের 2001 নির্বাচনের সময় আমার গাড়ি ভাড়া নেই। আচ্ছা। বরিশাল দিয়ে। তা আমি নির্বাচনে 2001 হেল্লাকে মনে করেন থাকি, সবার ভালো পরিচয় হয়ে যায় আমার লাগে। আচ্ছা। একদিন রাত্রে মনে করেন যে আলালবের কিছু লোকজন গণ্য দিয়ে আগুন যারা দিয়ে দিতে হবে রাত্রে 2টার সময়। ওকে। হঠাৎ করে হাগতে কিছু বাহিনী আছে, রাত্রে পার করে দিতে হইবে। ওকে। পরে আমার বলে তোমার গাড়িটা আছে খালি, আমি কাছে আছে স্যার, কথা আমার লোকজন গণ্য একটু দিয়েও গণ্য দিয়ে আগুন যারা দিয়ে পাও। ওকে। তা আমার কাছে আমি রাত্রে রাজি হয়ে গেছি, ভাড়া বেশি দিছে, আমি রাজি গেছি। তা আমি রাত্রে দিয়ে আসার সময় গাড়ি রাত্রে অ্যাক্সিডেন্ট করে আমি রাত্রে। ওকে। প্রথম একটা হুন্ডা মারে, হুন্ডা লাগছে না, পরে এক রিক্সার মধ্যে যাত্রী মহিলার পুরুষ ধাক্কা একজন কানের পর্দা ফাঁকছেন, একজন বুক ফাটতে যায়। আপনার? না, আপনার গাড়িতে? আমার গাড়িতে। পরে আমি গাড়িতে উঠে বরিশাল মেডিকেল ভর্তি করি। আপনার গাড়িতে ধাক্কা লাগে? আমি ঠিক বুঝলাম না। মানে ওই যাত্রী নামে দেওয়ার সময় রাত্রে আমি প্রথম একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, তা ভয়ের ঠাল আমি গণ্য ইসে ঢুকি, উজিরপুর ঢুকি, অবিবের এলাকা, অবি আর এলাকায় ঢুকে। তো ওই এলাকা আমার লোকজন আছে, আমি সিনিয়র ইলেকশনের সময় সবাই তো আমার কিছু করতে পারবে না, এই চিন্তা ছিল মাথায়। ঢাকা এলাকা যখন ঢুকছি না, তখন খুব বড় একটা রিক্সা, আপনি নাড়া আছে না ধান, এই ধান কেটে রাস্তার মধ্যে ফালাই রাখছে। তো ওই রিক্সাওয়ালারা মনে খুব সম্ভব আমার গাড়ি চালানোর মতো, যেটা আমি বুঝতে পারতেছি। রিক্সাওয়ালারা মনে যাত্রী করছে রিক্সা ঘুরাও, তা রাস্তা তো সরে 2 পাশে নাড়া ফালাই রাখছে, রাস্তা কোনো কম কমে গেছে রাস্তা। আচ্ছা। তা আমি তো মনে করেন টাইনে যাইতে আসছি যে আমার শহর উঠতে হবে। ওই রিক্সাওয়ালা করছে হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে ফেলেছে, আর আমি মারি দিচ্ছি রিক্সাটারে। ওই যাত্রী দুজনে পড়ে গেছে, মহিলা একটা পুরুষের, দুজন হিন্দু। ওকে। পরে একদম মনে করেন আমি গাড়িতে তাকে উঠলাম, বললাম খবরদার করে ধরবেন না, এটা এমপি সাহেবের গাড়ি, যাও আমরা বুঝবো। আচ্ছা। আপনি আগে গাড়িতে রুগী উড়ে দেন, আমি লয়ে যাই আগে। আচ্ছা। এই দুজন আমি উড়ে বরিশাল মেডিকেলে নিয়ে ভর্তি করে আমি গাড়ি নিয়ে পলাই পড়ি। আয়ার পর রাত্রে বিকেল 4টার সময় দুজন মারা যায়। পারলাম না, বাঁচাতে পারেন না? পারলাম, চেষ্টা করছে, কোন ড্রাইভার আজ পর্যন্ত রিক্স লয় না, যে রুগী লইয়া মেডিকেলে ভর্তি করছে। আমার কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেট আমার জামিন দিয়ে দিছে। ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিল মানে? ঠিক বুঝলাম না, আপনাকে ধরছিল নাকি? আমি সারেন্ডার করছিলাম। কেন? আমার নামে তো মামলা হয়েছে এই রোগী তুলার কারণে গাড়িতে? হ্যাঁ, না, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি না, গাড়ির নাম্বারটা আমার গাড়ি হুদ্দে জব্দ হয়ে গেছে। আচ্ছা। থানা ধরলে হয়ে গেছে। আচ্ছা। নেওয়ার পর আমার মামলা হয়েছে, বাপ ঠিক একজন ধরা পড়ছে, আমার হেডকোয়ার্টার ধরা পড়ছে, সবকিছু করে দিয়েছে, আর কোর্টের পিছনে বাসা আমাকে তো সবাই ছিল। মামলার পরে আমার মামলায় লেখে দিয়ে গেছে পুলিশ দারোগা ইমরান স্যার ভালো আসলো, যে ড্রাইভার চেষ্টা করছে যে বাঁচানো পারে নাই, মেডিকেলে ভর্তি করছে, এই কথার উপরে আমার জামিন হয়েছে। ওকে। ওকে। তা আমার যে উকিল ছিল এ কাছে, স্যার এই ছেলে যদি খারাপ হতো তাহলে রুগী মেডিকেল আনতে না, রাস্তায় ফালাই থুয়ে যেত। ওকে। এর চেষ্টা করছে বাঁচানো পারেনি, এই জামিন হয়ে গেল? জামিন হয়ে গেল। পরে আল্লাহ জামিনের আগে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মানে জামিনটি আপনি জেলে গিয়েছিলেন? না, আমার যাইতে হয়নি। আমি পার্টির লোক একটা মিছিল করিয়ে হেলাইছি। আচ্ছা। যারা উড়িয়ে হেলাবে এত টাকা দেবো। ওকে। পরে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ যদি আমি যদি মাপ পাই তাহলে আমি এটা এতিম মেয়ে বিয়ে করি। মানে আপনি প্রার্থনা করলেন? আল্লাহর কাছে একটা প্রার্থনা করলাম, যদি আমি খালাস জামিন পাই। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে মার্ডার
মানে ও স্বাভাবিক মার্ডার তোমার এই কেসে মনে হয় সাজা আমার এবিল হইবে। ওকে, আমি ভয় জানতাম না যে গাড়ি অ্যাক্সিডেন্টের মার্ডার আর ওই ম্যাটার এক না, আচ্ছা, বুঝতাম না আমি এটা। ওকে, পরে আল্লাহ ঠিকই যখন আমি দেখছি আমি জামিন পেয়ে গেছে, তখন আমি মনে মনে করছি যে আমি একটা এতিম মেয়ে বিয়ে করবো। পরে আমি বিয়েটা করি, আমি সুন্দরবন লঞ্চের নাম শুনতাম মনে হয়, সুন্দরবন লঞ্চ, জি, হ্যাঁ। এই সুন্দরবন লঞ্চের মালিক আছে জন্টু শেখ, জি, হ্যাঁ চাকরি করতাম আমি, আচ্ছা, কিসের চাকরি করতেন? ড্রাইভারি, ড্রাইভিং। ওকে। তো আমার এই প্রায় সময় রাত্রে একটা মোবাইল দিয়ে মিস কল হইতো, অকারণে মিস কল আসতো? হ্যাঁ অকারণে মিস কল হইতো, আমি কোন সময় ব্যাক করতাম, আমার অবশ্যই আমি কোন সময় ব্যাক করি না। আচ্ছা, তোমার যাতে কথা কর ইচ্ছে তা তুমি সরাসরি করো, ওকে, কিন্তু সারা রাত বই খালি মিস কল হইতো, সারা রাত বইয়া হুম হুম হুম, ঘুমাইতে পারতাম না। পরে এক সময় ব্যাক করলাম, করার পর হাল্লা মাল্লা কথাবার্তা দিল, আমি জিজ্ঞেলাম তোমার কে কে আছে, আমার কেউ না, বাপ মা না। তখন তো মনে করেন আমার তার প্রতি একটু দুর্বলতা লাগিয়ে গেল, আমি তো এতিম খুঁজে মনে মনে। আচ্ছা, তো ওর নাম কি ছিল মেয়েটা? ফেরোজা। ফিরোজা, আচ্ছা, হ্যাঁ। পরে মনে করেন হাল্লা আমার লাগে, একদিন মনে করেন যে রাত্রে কথা হয় কি যে আমি তুমি এক কাপড় বরিশাল আইতে পারবো, আমি পারবো না। মানে মেয়ের সঙ্গে কি আপনার পরিচয় হয়ে গেল? হ্যাঁ ফোনে ফোনে ওই বেশ ধরনের হ্যাঁ। সম্পর্ক কি হয়ে গেল? হ্যাঁ, প্রেমের যে সম্পর্ক? হে আমার লাগে সম্পর্কটা হয়ে গেল। আচ্ছা, তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি এক কাপড় বরিশাল আইতে পারবো, পারবো না। আচ্ছা, ভোর 7টার সময় উঠতে আমার ফোন দিয়েছে, আমি কিন্তু গাড়িতে, আমি বিশ্বাস করিনি। এবার আপনার সঙ্গে ফোনে কথোপকথন হওয়ার কতদিন পরের ঘটনা? 3 মাস। 3 মাসের মধ্যেই? হ্যাঁ। আচ্ছা, তারপর? পরে আমার গাড়িতে 7টার সময় আমি গাড়িতে, আমি বিশ্বাস করিনি জিনিসটা। আমি মনে করেন বাসায় ডিউটি করতে আছে ম্যাডামের, হুম, আর বাচ্চা করে ডিউটি। পরে মনে করেন 4টার সময় আমার বরিশাল ফোন দিয়েছে, আমি নতুল্লা বাস, কিসের লগে? নতুল্লা বাস, আমি বাস স্ট্যান্ডে নামেছে নতুল্লা বাস। আচ্ছা, আচ্ছা, তখন আমি আমার পাশে একটা ছোট ভাই আসলো রফিক নামে, আমার সবসময় কাজ, রফিক ঘটনাটা ঘটে গেছে, এভেলেবল ঘটনা মেয়ে তাই পড়ছে, হুম হুম হুম, চল ফারুক বাগে দেখে লই। আচ্ছা ঠিক আছে চল যাই, এই রিক্সা গেলাম, যাই আমার দেখে তো পছন্দ হয় না, দেখেছে মা ভাই সম্ভব না, মানে যত কিছু হোক না কেন মন হ্যাঁ। থেকে নিয়ে নিতে পারছেন না। মানে আমি মনে করি যে কি করবো, কান্দি দেবো না, আমি ফিরে আই করবো, আর আমি রফিক কি করবো, ফারুক বা বরিশালের লোকজন এই মাইয়ে তোর দাঁড়াইছে, কোন একটা খারাপ কিছু ঘটে গেল, তোর নাম কইবে, মা হুদা দিয়ে মনে করেন নারী নির্যাতন মামলা ফিরে যাবে। মেয়েটাকে দেখে পছন্দ হলো না কেন? মাইরা মানে দেখে মানে বয়স্ক মনে হইতেছে, বয়স্ক মনে হচ্ছে, মানে চেহারা ছবি দেখে আপনার পছন্দ হয়নি? না। আচ্ছা, আগে বাসা লইলা, এটা বুঝে হয় না, তারপর কিছু টাকা পয়সা দিয়ে বিদে আগে বাসা লইলা। আগে বাসা নাও, হ্যাঁ, না আপনার বন্ধুই পরামর্শ দিচ্ছে? হ্যাঁ, আমি হাতর বুদ্ধি ঠিক আছে, আল্লাহ তো যাই। তারপর আরো মনে করেন যে আমি বাসা, আমার তো বাসা আসছিল, আইলাম চানমিয়ার নাম আছেন? না, আমি নাম শুনিনি। এই যে মেয়ের প্রার্থী আসলো বরিশালের, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ভারপুর আসলো ওইটা রফিক। ওকে, ওনার বাসা নিলেন? হ্যাঁ বাসার পিছনে ভাড়া থাকতাম, ওকে। ব্যাচেলার একলা। প্রিয় শ্রোতা, আপনাদের এখানে সবাইকে একটু নোটিফাই করছি, আজকে যে গল্পটা এখানে রিভিল হচ্ছে, হুইচ ইজ কোয়াইট সেন্সিটিভ এবং অফকোর্স ইটস 18+ স্টোরি ইন এ সেন্স, সচেতনতার দিক থেকে প্রাপ্তবয়স্কদেরই আমরা শুনতে বলবো এই গল্পটা। এবং এই গল্পটা শোনার আগে আমার মানে শুনলেও ইভেন আমি বিলিভ করতাম না। আমি একটি বিদেশি চ্যানেলে একটা অনুষ্ঠান দেখেছিলাম, সেখানে এক ধরনের ক্রাইম নিয়ে একটা অনুষ্ঠান প্রচার করা হয় রেগুলার, এবং বাংলাদেশে অসংখ্য শ্রোতা আছে ওই অনুষ্ঠানের। সেখানে এই ধরনের অ্যাবিউজের কথা আমি জানতাম, এবং জানার পর আমার কাছে অনেকটা অবাকই লেগেছে। সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ। সেক্সুয়াল অ্যাবিউজ যে একটা মানে পূর্ণ বয়স্ক মানুষও হতে পারে এবং ছেলে মানুষ হতে পারে, সেটা আমাদের সোসাইটিতে সাধারণভাবে বিলিভ করাটা খুব কঠিন। কিন্তু এই মানুষটি এমন ভাবে অ্যাবিউজ হয়েছে কোন একটি সম্ভ্রান্ত পরিবারের মহিলা দ্বারা, এবং কি সিস্টেমেটিক্যালি তাকে অ্যাবিউজ করা হয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। ওভারডোজেস মেডিসিন দিয়ে ওর শরীরটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। যারা ভিডিও দেখেছেন, আমরা বেশ কিছুদিন যাবত এটা নিয়ে প্রচারণা চালিয়েছি, এবং এই যে নাটকীয় ঘটনা, এই ঘটনাটা জন্মটা কিভাবে হয়েছিল সেটা, এবং উনি স্বেচ্ছায় আজকে এখানে রেডিওতে বলতে এসেছেন এই কারণে যে ওনার জানা মতে অনেকেই এই শিকারে পা দিচ্ছেন, এবং এই শিকারে পা দিয়ে নিজের সমস্ত কিছু খোয়াচ্ছেন যাতে করে এই ভুলটা কেউ না করেন। আমরা সেই গল্পের দিকে ধীরে ধীরে যাব, তবে এই মুহূর্তে বিরতির সময় হয়েছে, যেহেতু আমরা ছোট্ট একটা বিরতি নেব 4 মিনিটের। আর ওনাকে যদি আপনারা দেখতে চান, অবশ্যই ফেসবুকে চলে আসবেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস,
বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হেলো 8920 তে। দ্য ক্লোজার দ্য বেটার। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখানে আজকে জীবনের গল্প বলার জন্য আছে ফারুক। তার জীবনের যে অবর্ণনীয় গল্প সেটা কিছুটা হলেও আপনারা আজ করতে পারছেন, কিন্তু আমরা সেই গল্পের ভেতরে এখনো প্রবেশ করিনি। আমরা সেখানটায় যেতে চাই ধীরে ধীরে। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখানে আজকে জীবনের গল্প বলার জন্য আছে ফারুক। তার জীবনের যে অবর্ণনীয় গল্প সেটা কিছুটা হলেও আপনারা আজ করতে পারছেন, কিন্তু আমরা সেই গল্পের ভেতরে এখনো প্রবেশ করিনি। আমরা সেখানটায় যেতে চাই ধীরে ধীরে। ফারুক, আমরা যেখানটায় ছিলাম, ব্রেক নিয়েছিলাম যেখানে, বলুন তারপর। ওই বাসায় তারপর নিয়ে আইলাম, আর পরে আমার তো পছন্দ হয় না। আর মানুষের জন্য ও কইতেছে যে আমি এতিম মানুষ, এখন যদি আমার আনতে ফেরত পাঠায় দাম বাইরে দিয়ে থাকে, তাহলে আমার আর ঘরে ঢুকতে দেবে না। মানুষের কাছে এই ধরনের কথা বলতেছে। আচ্ছা, আর এলাকার যারা মুরব্বী জি, হ্যাঁ আমার পক্ষে চলে গেল, আর আমার পক্ষে কেউই নেই। তুমি এতিম মেয়ে আনছেন, তোমার বিয়ে করতে হইবে। পরে কি আর করার বাধ্য হয়ে মনে করেন লোকজন ডাক্তার ঢুকে রাত্রে মনে করেন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল? কত সালে বিয়ে করলেন আপনি মনে আছে? হ্যাঁ, কত সালে? 2009 জুন মাসে। 2009 সালের জুন মাসে? জি। আচ্ছা, 9 তারিখ। আচ্ছা, বিয়ে করলেন আপনি? বিয়ে করার পরে তারপরে আস্তে আস্তে দেখে আমার লাগে প্রতিটা দিনই মনে করেন হেলা আমার লাগে। আমার মা বাবা যেগুলো করতে হেরা অবস্থায় সেইভাবে ঘটনা করতেছে। মানে ঝগড়া? বরিশাল থাকবে না, ঢাকায় ঢাকায় আসবে? জি, ঢাকা তার স্বামী আছে, বাচ্চা আছে, হেতার আমি জানি না। জানলেন কিভাবে? মাতৃত্ব দাগ আছে না, আপনারা বুঝছেন কিনা জানি না। মাতৃত্ব দাগ, হ্যাঁ, প্রেগন্যান্সি স্পট যেটাকে বলে। হ্যাঁ, ওই দাগ আমি তার শরীরে দেখতে পাই। আমি জিজ্ঞেস করলাম এটা কিসের দাগ? আমার গায়ে খেজুরের রস পড়ছিল। তার মাথাটা মনে করেন যে আমার গা অতটা চিন্তা করিনি। আর পরে আমি ঢাকায় পড়ি আর যে না মার দ্বার কদিন রইলাম, দেখে মা বাবার লাগা যা আছে কইতে আছে। আমি বললাম যাক ঘরে সংসার আগে বাসাই লই আগে, বিয়ে দান করছে তাতে হালাই তো আর দেওয়া যাবে না। ঢাকায় নিয়ে আসি। ঢাকায় মনে করেন এসে রইলাম, রামপুরের টিভি সেন্টারের পিছনে ভাড়া রইলাম। ওই সময়টাতে আপনি কি করেন? ওই গাড়ি চালাই, আমার লাগে ভালো ভালো মালিকের লোক পরিচয় রয়ে মানে গেছে। কি কোনো মালিকের গাড়ি চালান নাকি রেন্টে কার চালান? রাতুল লঞ্চের মালিকের গাড়ি চালাই। আচ্ছা, প্রিয় শ্রোতা, আজকে যে গল্পটা ও বলছে ওর যে রেফারেন্স আপনারা শুনেই বুঝতে পারছেন যে কতটা অথেন্টিক এই গল্পটা। ওকে, বলুন তারপর। পরে আমি একদিন মনে করেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি 10টা ড্রাইভের একখানে বইয়ে থাকলে যে গল্প করেন, আমি একদিন প্রতিদিনই গল্প করি। কিন্তু একদিন আমি ওই যে পেটের দাগের কথা জিগেই আমি জিম খেয়ে গেছি। আমার এক ছোট ভাইয়ের মতন আমার অনেক পছন্দ করে। ও পেটের দাগের কথা আপনি কাকে জিজ্ঞেস করলেন? ছোট ড্রাইভার ছোট ভাই আরো জিগেলাম যে বাইরে এবিলি পেটে দাগ আছে, এটা ঘটনা কি অবস্থা? আর তোমার বউ আবুতে বাচ্চা ফালাইছে, নাহলে তোমার বউর বিয়ে আছে। আমাকে এটা কেমনে বুঝবো? তুমি আজকে যে জিগেবা, কালকে তুমি আমার তোমার কালকে আমি রেজাল্ট দেবো। গাছটা বাসায় জিগেলাম যে তুমি সত্যি করে কয় এটা কিসের দাগ? তোমার না করলাম যে আমার গা খেজুর রস পরে পুড়িয়ে গেছে বিলে। পরে আরে করলাম বললাম না ওস্তাদ, তোমার এই ঘটনা আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে যে তোমার হয়তো বাচ্চা ফলাইছে, নাহলে তার বিয়ে আছে, বাচ্চা আছে। আমি তো ভাই মাটির মধ্যে হান দিয়ে গেলাম, জানলা কি করলাম, কি এতে মারলাম। তারপর আমি যে ছেলের ডিউটি করে জানালাম যে বাইরে এই ঘটনা। ও আবার মায়ের লোক ডাক্তার প্রেম করে। আপনার চোখ দিয়ে পানি পড়ছে। আপনারা একেবারে মনে করতে এমন কোনো কথা নাই। আপনার শরীরের অবস্থা খুবই খারাপ আমরা জানি। আপনি কি একটু রেস্ট নিতে চাচ্ছেন? না না ভাই, চলতেছে চলুক। চলতেছে চলুক। আচ্ছা বলেন। হ্যাঁ, ওই হাসপাতালে হে মাইয়ে ডাক্তারি পরে হ্যাঁ ফোন দিলাম, হে এক রেজাল্ট দিলে যাতে বাচ্চা হয়েছে, না সে খারাপ ছিল, মানে কনফার্ম বলে দিল। কনফার্ম বলে দিলাম। তারপর আমার যে কখন কইলে তখন আমি আর মানি নিলাম। হ্যাঁ, আমি রাতুল আমার কাকা ফারুক ভাই তুমি বিলে পারবা না, আমি তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিই। তোমার রাত্রে বুঝাইয়ে কও যে তুমি যদি মনে করেন মিথ্যা কওয়া, তাহলে তোমার এখানে মেডিকেল টেস্টে ধরা পড়ে। আচ্ছা, হ্যাঁ, এটা সত্যি, মেডিকেল টেস্টে ধরা পড়ে। মেডিকেল টেস্টে ধরা পড়ে। যদি তুমি মনে করেন মিথ্যা কথা কও, তাহলে কিন্তু তোমার ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা, তখন আমি রাত্রে দিয়ে মনে করেন আরে কইলাম একটা শাড়ি গিফট করলাম। ও আমার রাতুল আমার 500 টাকা দিচ্ছে, তুমি যে শাড়ি কিনে আর গিফট করে মন করে সুন্দর করে বলো। হ্যাঁ, করে বলো। হ্যাঁ, তারপর বললাম যে তুমি সত্যি করে কর, নাহলে কিন্তু তোমার ডিভোর্স দিয়ে দেবো। পরে উঠতে কাকা হ্যাঁ আমার একটা বিয়ে আছে, একটা বাচ্চাও আছে। বিয়ে আছে, বাচ্চাও আছে, ডিভোর্স হয়নি? আমি তো ভাই মাথা মতো আউলে গেছে লগালগ মুহূর্তের ভিতরে। জানলা কোন অভিশাপে ঢুকলাম, জেল খাটাই তো ভালো আসলো আমার।
একটা বিষয় নিশ্চয়ই আপনারা জানেন যে ও জেল খাটা থেকে রক্ষা পেয়েছিল বলে নিয়ত করেছিল যে একটা এতিম মেয়েকে বিয়ে করবে, এবং মিস কলে একটা এতিম মেয়ের সঙ্গে পরিচয়। ও এতিম মেয়ে তাকে না দেখে না বুঝে জেনে শুনে না জেনে বলবো বিয়ে করে, এবং পরবর্তীতে এই ঘটনাটা সে জানতে পায়, এবং যে কারণে ও বলছে যে আমার তো জেল হওয়াটাই ভালো ছিল। বলুন তারপর। তারপর মনে করেন এই যে তাল্লাহ মনে করেন যে সম্পর্ক আস্তে আস্তে বাঙ্গালোর দিকে যাওয়া শুরু করে। মানে আমি আর তার সজ্জা আমার তাল্লাহ মিল তালা হইতেছে না যে তুমি কোরআন শরীফ যখন শপথ করছো তুমি আর মারিয়ে ভালোতে পারবা, মানে তখন আপনার কাছে এই মনে হয়েছে? এই মনে হইতেছে। পরে সে যে তাবিজ তোমার দিকে মনে করেন ঝুঁকে পড়ে, তাবিজ কবজ করা শুরু করে। এর মধ্যে মানে তখন আমি তাদের একটু আস্তে আস্তে দূরে সরার চেষ্টা করি, তখন সে মনে করেন যে তাবিজ তোমার লাগে জড়াইয়ে যায় এবং হাতে নাতে ধরায় পরে। আমি একসময় মনে করেন গড়িয়ে বেরিয়ে যাই যে আমি এর মধ্যে আর থাকবো না, তুমি তো ঘর ভাড়া দিয়ে আমি চলে পড়ি, তুমি এনাল তোমার মতো তুমি খাও, ঘর ভাড়া দিয়ে গেলাম। পরে মনে করেন যে হেহার মতন চলে যায়। আমি মনে করেন যে পাকিস্তানের চাকরি করি, একসময় হঠাৎ করে আমি স্বপ্নে দেখি যে আমার বউটা খারাপ হয়ে গেছে, রাস্তায় মনে করেন রাস্তায় রাস্তায় চলাফেরা করে। আমি বললাম আল্লাহ ও যাতে ইজ্জত বিক্রি করে খায় তাহলে তাই আমার মতো হইবে। আবার আমি আবার ফোন দিয়ে আবার আনি, যা হয়েছে তুই বিল্লে যা, কিন্তু বিগত দিন আর কিছু করতে পারবি না। রাজি হয়। তারপর আমার একটা বাচ্চা মাহাদি। ওকে, বাচ্চা আসলো বিয়ে কতদিন পরে? 1 বছরের পর, মনে 1 বছরের পর। মানে একটা ছেলে প্রথম একটা বাচ্চাও নষ্ট করে ফেলাম, কইতে ভুলে গেছে মাঝখান দিয়ে। প্রথম একটা বেবি নষ্ট করে ফেলে? হ্যাঁ। কিভাবে? আপনার পরামর্শতে নষ্ট? না 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 না। আচ্ছা। এই যে মনে করেন ও দেশের বাড়িতে বিধবা বাতা উড়িয়ে খায়, কিন্তু ও যাতে প্যাডনেস হয়ে বাতা আনতে যায় তাহলে আর মানুষ ধরবে, এই লোক বাচ্চাটা নষ্ট হতো প্যাডনেস প্রেগনেন্ট। হ্যাঁ। ও মনে করেন নিজে নিজে বাচ্চাটা কামড়ে কামড়ে নষ্ট করে। একদিন দেখেছি রক্ত চাক্কা পড়তো স্যার পেটের নিচ দিয়ে। ওহো। আমি তো মনে করি কোনোদিন কান্দি না, আমি মানুষ দেখলে ভয় পাই না, আমার এত সাহস, আমার হাঁটা এত বড়। একদিন দেখে ও চিৎকার দিয়ে দেয় আর মনে করেন যে রক্ত ঠান্ডা পড়তে আছে। পরে আমি পা উত্তর ওই জায়গায় একটা হাসপাতাল আছে বাহিরে, ওখানে লয়ে যাওয়ার বাবা আপনি তাড়াতাড়ি এমআর করতে হবে, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল লয়ে যান। তার আমি যে গেলাম যে আমি কি করবো, টাকা পয়সা হতো না, তোমার অত চিন্তা করা লাগবে না, তুমি আমার মিরপুরে একটা বরিশাল হোমিও একটা ফার্মেসি আছে, তুমি ওখানে আমার লইয়ে যাও। তার মানে যে ও অনেক আগে এই সমস্ত কাজের লোক জড়িত ছিল, মানে জানতো সবকিছু, কোথায় কোন লোক কোথায় কি করলে জানে, ও জানে। সেই জায়গায় না ওষুধ লগালগ ভালো হয়ে গেছে, রক্ত মুক্ত পরে বন্ধ হয়ে গেছে, চাক্কা বন্ধ, চাক্কা পরে বন্ধ হয়ে গেছে। একবার একটা বড় চাক্কা পরে আর পারো না। পরে মনে করেন যে আবার একটা বাচ্চা নষ্ট করলো, কেরানীগঞ্জ আমি থাকতাম। মানে কি 2টা বাচ্চা নষ্ট করে? ও 2টা বাচ্চা নষ্ট করছে, কিন্তু একটা আমি জানি, কিন্তু আরেকটা যে করছে আমি জানি না। আচ্ছা, এটা জানলেন কিভাবে তাহলে? এমআই রিপোর্ট দেখছি আমি, এমআর রিপোর্টে 2টা বাচ্চা নষ্টের রিপোর্ট এসছে। না না, মানে প্রথম একটা তো ওই যে কেমনে কেমনে নষ্ট করলাম আমি জানলাম না, রক্ত চাক্কা চুক্কা ভর্তি দেখলাম। কিন্তু যেটা কেরানীগঞ্জ যাবে যেটা হয়েছে ওটা পাইলাম এমআই রিপোর্ট, কাগজপত্রে খুঁজতে খুঁজতে দেখলাম যে ওটার মধ্যে একটা রিপোর্ট আল্ট্রাসাউন্ড করা আসলো। মানুষের জিগেলাম বা এটা পরে হুনান তো আমারে আপনার বউকে প্যাডনেস আসলো, তা আমি মনে ভালো মন্দ কিছু ঘা আসলো, তাই উনি তো বাচ্চাটার ই করে আনছে, বেমার করছে। এই মনে করেন হার পথে যেমন একখানে মনে উঠতে গেল, হার মতন থাই আমি আমার মতন থাই। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের বাচ্চা হওয়ার আগে? হ্যাঁ, এই যে মাহাদেব আর আগের ঘটনা। জি। পরে মাহাদি আমি চিন্তা একটা বাচ্চা তো আমার একটা বাচ্চার খুব শখ, পরে একটা বাচ্চা নাম মাহাদি। মনে করেন ও যখন মনে করেন 4 মাস বয়স বাচ্চাটা গড়তে পলাই জায়গা আপনার কাছ থেকে পালিয়ে যায়। হ্যাঁ, আমি নোয়াখালী ট্রিপে যাই, ও করতে যে আমি বাচ্চাটা দুধের টাকা দিয়ে যেতাম, ওই টাকা নিয়ে আর ওই বাচ্চাটা দিয়ে যেত, কিন্তু আমার বাচ্চাটা সুজি খাওয়াই রাখতো, চাল গুড়ি করে খাওয়া। মানুষ আমার কইছে যাওয়ার পরে ওইটা কি মানে ওই হাজবেন্ড কি উনি ডিভোর্স দিয়েছিল? আমি মামলা চলতেছে এটা আমি জানি, যে ও মামলা করছেন নামে। এই মহিলা মামলা করেছে? হ্যাঁ। আগের হাজবেন্ড কি ছিল পেশায়? পেশায় রাজমিস্ত্রি ছিল। রাজমিস্ত্রি ছিল। চোখে যে ডান চোখ দিয়ে আপনার এরকম পানি পড়ে, এটা কি সবসময় পড়ে নাকি আজকে প্রথম হচ্ছে এরকম? আজকে মানে কান্দা হইতেছে, পারতেছে না রাখতে, ভাইয়া কি করবো আমি, কি হাতে পাওয়া আছে বলে চলতে পারি না। আপনার বাম চোখ দিয়ে যে পানি পড়ছে না, শুধু ডান চোখ দিয়ে পড়ে, এটা কি মানে সবসময় হয়? আজকে প্রথম, মানে শুধু ডান চোখ দিয়ে হচ্ছে এরকম? প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় বলে রাখি, ওনার শরীরটা কিন্তু খুবই খুবই বাজে অবস্থায়। উনি কিন্তু, ওনাকে দেখলে আপনারা বুঝতে পারবেন, একটা স্ক্র্যাচে ভর দিয়ে, আপনারা ভিডিওতে হয়তো বা দেখেছেন, একটা স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন উনি। একটা কাপড়, পলিথিন ব্যাগ, সেটার মধ্যে ওর এক সেট কাপড় থাকে, ওটা নিয়ে উনি এই স্টুডিওতে এই মুহূর্তে, এবং ওনার হাঁটার সামর্থ্য নাই, খুবই বাজে অবস্থা। এক চোখ দিয়ে যখন পানি পড়ে কন্টিনিউয়াসলি, সেটা এক ধরনের সিনড্রোম, এবং উনি কিন্তু স্ট্রোক করা রোগী। সুতরাং কিছু বিষয় আমাদেরকে কনসিডার করেই ওনার স্টোরিটা এখানে প্রচার করতে হচ্ছে। আশা করছি আপনাদের সেই রকম ধৈর্য থাকবে। বলুন তারপর। বাচ্চাটা পলাই জায়গা, আমার জিনিসপত্র বাড়ি এলে জড়িতে আসলো। পরে আমি বাচ্চা খুঁজতে না পাই, আমি পরে এক সময় শুনি যে বরিশাল গেছে মার দ্বারে। আচ্ছা। আমি তাড়াতাড়ি মার দ্বারে যাই, যাই মা বাচ্চা দেখাও আমার আগে, দিয়ে আমার বাচ্চা আমি পাইছি। আচ্ছা। কিন্তু বাচ্চা আমার দিবে না। বাচ্চা দিবে না? আমি যা মার দ্বার থাকবো, ভালো তো থাকবে, আমার বাপটা একদিন কইলে কইবে
আমি আর জোরাজোরি করলাম না, বাবার আই পড়লাম। আমি এই সময় চাঁদপিন শাড়ি আছে না, জি, এই চাঁদপিন শাড়ির মালিকের চাকরি করি, সালামাজি। আচ্ছা, এই চাকরি করার অবস্থার ঘটনা আপনার আমি কইতে আছি। জি, পরে মনে করেন যে হে কিছুদিন পর ঢাকা আইয়ে মনে করেন হেয়ার মতন থাকে, ওই বাচ্চাদের ভিক্ষে করায়। বাচ্চারা দিয়ে ভিক্ষে করানো। হ্যাঁ, পরে আমি উকিলে আলাপ করলাম যে স্যার আমার বাচ্চা আমার কেমন নিয়ে দেবেন, টাকা পয়সা যা লাগে আমি দেবো আপনারে। ওকে, উনি একটা মামলা করলে একটা ডিভোর্স করাই দিল আমার কোর্টের মাধ্যমে। ওকে, তো সে পলাই গেছে, এবার চুরি মামলা দিয়ে একটা ডিভোর্স করে দেয়। আমার উকিলের বুদ্ধি তো আমি কিছু করিনি। ওকে, আরে বাচ্চার লেগে একটা মামলা করেছে, কাগজপত্র আমাদের আছে, আপনার আমি দেখাতে পারলাম না। আমি জানি ভালো আসছিলাম, হ্যাঁ এই বাসায় সবকিছু আছে আমার। ঠিক আছে, সমস্যা নেই, আপনি বলুন আপনার মতো করে। হুম, পরে ওই কাগজপত্র হেরা উকিলে ডিভোর্সটা করাই দেয়। হুম, পরে তো মনে করেন আমি ঢাকা রেন্টে করার লাগে জড়াই যাই। আচ্ছা, এদিকে বউ বাচ্চার কথা আমি ভুললেই যাইতে আসি, কিন্তু আর প্রতি আমার কোনো ওঠে না। তারপর আপনি কি করলেন? পরে আমি তো রেন্টে করার লাগে জড়াই গেলাম। রেন্টেকারের সাথে জড়িয়ে গেলেন। হ্যাঁ, তখন এই সময়টা থেকে আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়ে দেওয়া বা এরকম কোনো চিন্তা ভাবনা করলেন যে আপনি যখন রেন্টেকারে যদি যাচ্ছেন বা এরকম কোনো কিছু? উকিলে আমার জড়াই করাই দিল। উকিলে কি করে দিল? আমি বাচ্চা চাইলাম, বলে বাচ্চাটা তুমি ওই পাকা ডিভোর্স দাও। আচ্ছা, ডিভোর্স দিয়ে দিতে বললো। হ্যাঁ, তারপর উকিলে মনে করে হ্যাঁ ছবি চাইলে ছবি দিলাম, আমার ছবি দিলাম, বাচ্চার ছবি দিলাম। উকিল একটা চুরির মামলা দিয়া হ্যাঁ ডিভোর্স করাই দিল। চুরির মামলা মানে হচ্ছে আপনার ওয়াইফ চুরি করেছে, বাসা চুরি থেকে। করে পালাই গেছে। চুরি করে পালিয়ে গেছে, এটা দিয়ে সে ডিভোর্স করিয়ে দিল। আপনার কোনো সমস্যা হলো না? না, আচ্ছা, আপনার ওয়াইফ কোনো অ্যাকশনও নিল না? না। আচ্ছা, পরে আমি ওয়াইফ জানতো যে আপনি তাকে ডিভোর্স হ্যাঁ, দিয়েছেন? সবের আমি জানাইছি যে আমি তার কিন্তু ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা, পারলাম না, কিছু নেই। বাচ্চাটাও নিয়ে চলে গেল? হ্যাঁ, বাচ্চাটা আমি দাবি করতে, কিন্তু বাচ্চা আমার দেখায় না, ধরতেও দেয় না। আচ্ছা, তারপর? মাঝে মাঝে টাকা পয়সা লয়ে যেতে, টাকা পয়সা দিলে বাচ্চাটা দেখতে পারি। টাকা পয়সা দিলে বাচ্চাকে দেখতে দেয়? 500 টাকা দিলে আর ফল টল কিনে দিলে বাচ্চাটা দেখায়। আচ্ছা, ওই বাচ্চা কি এখন আপনার কাছে আছে নাকি? বাচ্চা বাচ্চার মার কাছে কেরানীগঞ্জ আছে বাচ্চা বর্তমানে। বাচ্চার বয়স কত? 4 বছর। 4 বছর বয়স, তার মানে এটা 4 বছর আগের গল্প। জি। পরে আস্তে 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 মনে করেন যে আপনি বাচ্চা রেন্টেকারের গল্প বলছিলেন। হ্যাঁ, যে রেন্টে করা মনে করেন যে আমি জড়াই গেলাম। হঠাৎ করে একদিন আমনাকে বসে একটা ছিল পুরান টাকা থাই হুম, আর এ করলো যে হ্যাঁ একদিন আমি বিয়ে ডিউটি করছিলাম হ্যাঁ করলাম। পরে এই লোকটা আমার একদিন এই স্থানে আমার খোঁজে যে ফারুক নামে একটা ড্রাইভার আছে। পরে আমার দেখছে, পরে আমার কন্টাক্ট 500 টাকা 5000 টাকা ভাড়া, এই 1000 টাকা হে নেবে, 4000 টাকা আমার দেবে হারে দিতে। আমি রাজি হয়ে গেছি। পরে ম্যাডামের দ্বারা লই আমার এই কিন্তু আপনি মেন ঘটনা আমি আইতেছি এখন। আচ্ছা, মেন ঘটনা, যে ঘটনা আমরা ফেসবুকে প্রচার করেছিলাম, যে কারণে আজকে উনি এই অনুষ্ঠানে, সেই ঘটনার ভিতরে আমরা ঢুকছি এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনারা শুনলেন। জি, আমরা বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে, একেবারে ইন ডিটেল, কোনো কিছুই খুব স্কেপ করবেন না, আপনি আচ্ছা। বলেন। হ্যাঁ, পরে ওই লোকটাই আমার যে 5000 লোকটা টাকা আপনাকে ভাড়া করলো রেন্টেকার, কি বলে ভাড়া করেছিল? করলো যে 5000 টাকা ভাড়া কাগজে লেখা থাকবে, তুমি 4000 নেবে, 1000 আমার দেবা। আচ্ছা, আমি রাজি হয়ে গেছি। আচ্ছা, ওই সময়টাতে আপনাকে বললো যে ভাড়া 5000 সারাদিন ঘুরবে, মানে সকাল 9টায় যাবো, বিকাল 5টা হে যতক্ষণ না ছাড়া থাকতে 5000 টাকা ভাড়া। আচ্ছা, আপনি রাজি হলেন? আমি রাজি হয়ে গেলাম। কারণ মানে মালিক উনি শুধু ঘুরবে? হ্যাঁ, ওই ম্যাডামে খালি ঘুরবে, কত ছিল এইটা প্রথম। আচ্ছা, পরে আমার লইয়ে মনে করেন যে বনানি, আপনার লোকেশন বাড়ির নাম টাম কইতে হইবে। বলেন। আমি যদি বনানি একটু মনে করেন যে ঢুকলাম, ঢুকে একটু ডান দিক একটা ভিতরে একটা রাস্তা আছে, একদম চেয়ারম্যান বাড়ি বেরিয়ে যায়। জি, হ্যাঁ, যাওয়ার আগে এটা আছে না, গলির মধ্যে 2টা নতুন বাড়ি, একটা বাড়িটাই উনি থাকে, ভাড়া থাকে, কেনা না ভাড়া। ওকে, আর আমার জানা কি মতো এখনো সেখানে আছে? ওনার নাম হচ্ছে যে ম্যাডাম। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলি আমাদের অনুষ্ঠানের একটা বিশাল সীমাবদ্ধতা হচ্ছে, সীমাবদ্ধতা আমি বলবো না, এটা আমাদের প্রয়োজনের জন্যই করা, যেহেতু এটা ইনভেস্টিগেটিভ শো না, সুতরাং সেই জায়গাটি থেকে কারো সম্মানে আঘাত লাগে, আমরা কারো মান সম্মান ক্ষতি হয়, সেইভাবে আমরা আমাদের অনুষ্ঠানটা কখনোই প্রচার করি না। সুতরাং কিছু পরিচয় আমাদের এখানে মিউট করেই রাখতে হবে এবং আশা করছি আপনাদের জায়গা থেকে আপনারা সেটা আপনাদের বোধের জায়গা থেকে বিষয়টাকে দেখবেন। বলুন, তারপর? পরে ওই লোকটা বললো কত, 4000 টাকা। উনি আমার লই আইলো, আই ওনার গাড়ি পার্কিং এ রাখলাম। রাখার পরে উনি উপর দিয়ে নামলো খুব দ্রুত, দেখে ওনার চোখের মধ্যে পানি খুব সম্ভব থাবর থুবর মারছে, খুব সম্ভব। মানে যে লোকটা ভাড়া করেছে সেই? হ্যাঁ, লোকটাকে। আচ্ছা, তো আই আমার তাড়াতাড়ি 4000 টাকা দিয়ে কাকে আমি 1000 নিলাম, কিন্তু প্রতিদিনের যে 1000 টাকা এটা তুমি আমাদের বিকাশ করে দিয়ে 8,000। মানে প্রতিদিনই আপনাকে 5000 টাকা করে দিবে, এরকম কথা? এগুলো কথা। তাহলে তো আপনি তো মারাত্মক রকমের একটা অফার পেয়েছেন। আমার স্টানে এত টাকা ভাড়া শহরের ভিতরে কেউ দেয় না। আমি তো মনে করি লাভ, মানে মালিক আমার দা লাগবে 3000 টাকা, আরো কম 500 টাকা। মানে মালিকের দিতে হবে 3000 টাকা, ওখান থেকে পাবেন 500 3000 টাকা ভাড়া, ওখান থেকে পাবেন 500 টাকা বেতন 500 টাকা। আচ্ছা, আমার প্রতিদিন আমি ইনকাম হতেছে 1500 টাকা। রাইট, সো আপনি 1 লাফে রাজি হয়ে গেছেন? আমি রাজি হয়ে গেছি। আচ্ছা, পরে আমি 2 ঘন্টা হয়ে গেছে, ম্যাডামের বাইরে না আমার কাছে কয়েন। আমি ম্যাডামের ফোন দিলাম, ওইখানে বসে আছেন, ফোন নাম্বারটা আপনাকে দিয়েছিল ম্যাডামের? হ্যাঁ, ওই না ওই যে কাগজের মধ্যে ম্যাডাম না ওর লিখে দিয়ে গেছে কাগজে যে এই নাম্বারে ফোন দিয়ে তোমার সমস্যা অসুবিধা জানাইও। 2 ঘন্টা অপেক্ষা করতে করতে আমার একটা বদ অভ্যাস, কোন ট্রিপে গেলে
আমি মানুষের একটু তাড়াহুড়ো দেখা যায়, ভাই তাতে বেরেন, এটা মানে রেন্টে কারটা অভ্যাস। আচ্ছা, ম্যাডাম ম্যাডাম আমার তো শোল ভালো না, আপনি কি বাইরেবেন না, আপনার শোল বেশি খারাপ, আপনি একটু রিসেপশনে আন। রিসেপশনে ক্যামেরা আছে, তা আমি জানি টানি না। হ্যাঁ, রিসেপশনে আমি দাঁড়াইছি, পরে আমারও ইন্টারকম করছে, গায়ে আগে দিছে, দাঁড়ানো কথা ভাই কথা কন, আপনার ফোন দিচ্ছে ম্যাডামের, আপনি কি শারীরিকভাবে সুস্থ আছেন? হ্যাঁ। আপনি কি বলেছিলেন ম্যাডামকে? আপনার তারা আছে মানে আপনি কি বলেছিলেন? মানে ও ম্যাডাম বাইরে দেখে আমি বলছি, ম্যাডাম আমার শরীরটা ভালো লাগতেছে না, আপনি তাড়াতাড়ি বাইরে কিনে কম। মানে 2 ঘন্টা আপনাকে বসিয়ে রেখেছে? বসায় রাখছে। বসিয়ে রাখার পরে আপনি যখন ম্যাডামের সঙ্গে কথা বলেছেন তখন বলেছেন যে আমার শরীর ভালো লাগছে না, আমার একটু তাড়া আছে, আপনি বের হবেন কিনা বলেন। তখন ম্যাডাম আপনাকে উপরে ডেকেছে? না, পরে আমি ইন্টারকমের সামনে যাইতে কইছে, আপনি ক্যামেরার সামনে আন। ক্যামেরার সামনে আসেন? আচ্ছা, ইন্টারকমের সামনে। আমার দেখলো মনে হয় খুব সম্ভব উনি। আচ্ছা, মানে বাইরে থেকে দেখেছে আমার যা করছে, আপনি হিডে আপনারা কইতে আছে। জি। রিসেপশনে দাঁড়াছে, তারপরে রিসেপশন ইন্টারকম করছে, করে ফোনটা আপনাকে সিগারেট নেশা টেশা করেন, তার প্রথম ট্রিপ আমি ডাইরেক্ট অস্বীকার করছি, আমি কিছু না, আচ্ছা, আমি কোনো খাইতেই না কাজটা, তা আপনার লোক কিছু নাস্তা পাঠিয়ে দিয়েছে, আপনি খাইয়ে লইয়েন কাজটা। পরে মনে করেন 10 মিনিটের মধ্যে বই রয়েছি, আমি হাত মুখ দিয়ে বই রয়েছি, নাস্তা পাঠাবে, নাস্তা খামু। পরে ম্যাডাম ওই যে ছায়ের মতন এক কত ইয়ে আছে না, ওই পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে নিজেই এসে একটা ট্রে লইয়া, এগুলি এক মগ কফি, একটা কফি আর 4-5 পিস বিস্কুট, কেমন ধরনের বিস্কুট, এই বিস্কুট আমি কোনো সময় খাইনি, লই নিজেই এসে আই আমার নক করছে, আমি বাড়ি সালাম দিলাম, তারপর সালাম লইলো, এগুলো খাইয়ে ওষুধটা খাইয়ে ফেলেন, খাইয়ে আপনার আমি লাগলাম, আপনি ফোন দেবেন আপনার, আমি চলে যাবেন তাড়াতাড়ি, আমি কাচ্ছা। তারপর 2টা ট্যাবলেট দেখলাম। ওষুধটা আপনাকে কেন দিল আমি জানি না, কিলো ওই সময় পরে জানলাম যে আপনার কোনো কোশ্চেন তৈরি হলো না যে ওষুধটা হঠাৎ আমি দুর্বলের কথা কইছে, মনে হয় হেই লেগে দিছে, মনে হয় আমার শরীর খারাপ লাগতেছে সেই কারণে দিল কিনা। আচ্ছা, এই লেগে আমি খাই নিলাম। আচ্ছা, আপনি যা দিয়েছে সব খেয়ে ফেলেছেন, ওষুধটাও খেয়েছেন? আমি নাস্তা করে তো তাড়াতাড়ি খাইয়ে লেছি, খাইয়ে ওষুধটা খেলাম, খাওয়ার পরে বিশেষ করে না মাত্র 15 মিনিট লাগছে আমার শরীরটা গরম হইতে। গরম হইতে বলতে আমার শরীর মানে একটা পুরুষের যে মনে করেন যে ক্ষোভ আমার শরীরের মধ্যে দাঁড়িয়ে পড়ছে, আপনি বাংলায় কইতে পারলাম না পুরোটা, কারণ এটা হাজার মানুষ শুনবো, তো এত খারাপ খাওয়া যাবে না। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে বুঝতে পারছেন যে ওর জায়গা থেকে কি বলতে চাচ্ছে। এটা আসলে সেক্সুয়াল মেডিসিন, এবং এটা খাওয়ার পরে ওর মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া হওয়ার কথা সেটাই হয়েছে, এবং এটা যেহেতু পরিকল্পিত মেয়েটার কাছ থেকে, সুতরাং এগুলো ধরনের মেডিসিন তো আপনি আগে খাননি কখনো? না। আচ্ছা, তারপর খাওয়ার পর আমার শরীর বলে মনে করেন যে খিসে মিশছে, মনে করেন কেমন হয়ে যাইতে আছে, আর চোখের সামনে সব রঙিন দেখতেছে, এমন অবস্থা হয়ে গেছে, আমার চোখ রঙিন দেখতেছে, সব শুয়ে রয়েছে, কিন্তু আমার মনে করেন শরীরের উত্তেজিত ভাব খালি বাড়তেই আছে। আধা ঘন্টা পর ম্যাডাম আমার ফোন দিচ্ছে যে তুমি একটু উপরে আসো, তো উপরে গেছি আমি। আপনি যে চেয়ারে বই রয়েছেন ওগুলো একটা চেয়ার বইয়া একটা টি টেবিল সামনে ঠ্যাং টেবিল দিয়ে বই হয়ে হালতেছে, আর শরীরের মধ্যে একটা পাতলা একটা চাদর, ইন্ডির কাশ্মীরি শাল আছে না, ওই রকমের একটা চাদর শরীরের উপরে দেওয়া। তারপর আমি নক করছে, ম্যাডাম কাতে আমার বাম সাইডে, তবে বাম সাইডে আমি গেছি, তবে উনি ফট করে আমার পুরুষত্বের মধ্যে হাত দিয়ে বসে, থাবা দিয়ে ধরে চাকুলে কথা কবে কাটতে এলাম এক করে, কোনো কথা কবি চুপচাপ থাক, তুমি তুই ডাকাই মারিয়ে এলাম কথা কইল। পরে আমি আমার শরীর মনে করেন গরম হয়ে রয়েছে, উনি দর্শে আনতে মনে করেন আমার শরীর আরো ইয়ে গেছে। পরে উনি ওনার বেডরুমে লয়ে গেল, আমার ও চাদর ফট করে টান দিয়ে খুললে ফেলাইলে, খোলার পর আমি দেখবো ওনার গায়ে কিচ্ছু নেই, উনি এক করে মনে করেন খালি। তারপর ওনার গর্ভবতী লয়ে গেল, নিয়ে উনি একটা বাবা বের করলাম, উনি একটা মনে করেন ওইটা শেষ করে ফেলালো। আমি দেখে চিনতেন আপনি আগে থেকে? হ্যাঁ, আমি চিনতাম, কারণ আমার স্টানে বহুত ড্রাইভাররা খাইছে, আমি দেখছি। এক টানে মনে করেন ওটা কি করলো করে জানিস, এক টানে মনে করেন খাইয়ে পর উনি মনে করেন যে 2 মিনিটের মতো দাঁড়ালে ঠাস করে বইয়ে পড়লো ইসের মধ্যে, বইয়ে মনে করেন ওনার মনের মতন উনি খারাপ ছবি দেখছেন না আপনার সেই ভিডিওতে, ঠিক ওই রকম উনি ওনার আমার অত্যাচার শুরু করে দিল। আমি ভালো মন্দ কোনো কিছু করলাম না। পরে মনে করেন যে ওনার কাজ 2.5 ঘন্টা লাগছে, মনে করেন যে প্রথম শাস্তি করতে ওনার 2.5 ঘন্টা পর উনি আমার কাগজ তোর দিয়ে আমার চলবে, কিন্তু কথা আছে তোর গাড়ি ভাড়া যে লাগা আমি দিব, কিন্তু তোর আমার দ্বারা আইতে হবে। তবে মোবাইল দিয়ে আমার একটা মোবাইল দিয়া দেখালে দেখ তুই যা করছিস সব ভিডিও হয়ে গেছে, তুই যদি আমার কথা না আমি থানা জমা দেবো, তোর রেতা লইয়ে যাবে, 5 লাখ টাকা জরিমানা দিবি, কি করবি? আবি না 5 লাখ টাকা জরিমানা দিবি। আমি তো ভাইয়া আমি যা খাইছি আমার উঠেছে সব শেষ হয়ে গেছে, কি কোন ফাইলে পড়লাম আমি, ক্যাডার আমাকে শেয়ার করতে মানে মাথা কাজ করতে, যার শেয়ার করবে হে কথাটা করিয়ে দেবে, তাহলে আমার তো 5 লাখ টাকা জরিমানা লাগবে। আমি মানে হতভম্ব হয়ে গেলাম জিনিসটা দেখে। আপনি তার সঙ্গে কি কথোপকথন করছিলেন ওই মুহূর্তে? কিছু বলছিলেন আপনি তাকে? তার সঙ্গে আপনার কোনো কথাবার্তা হচ্ছিল? কোনো কিছু কথাবার্তা হচ্ছিল ওই মুহূর্তে? কিছু বলছিলেন আপনি তাকে? হ্যাঁ, আমার খালি শুধু বলেই যাচ্ছে চুপচাপ, আপনি শুনে যাচ্ছেন? আমি খালি চুপচাপ শুনে, আমি তো মানে বলো তো হয়ে গেছে কি ঘরতে আছে, কি আমার পরে কি মারি হেলাবি না, কারণ আমার গাড়ি স্টান্ডে তো বহু সময় গাড়ি চোর মনে করেন মারি হেলা মানুষ, আমি তো মনে করেন পলালের চিন্তা করতাম, পলামুকে আমি চিন্তা করতেছি, আমি এই জায়গা আমি মাথা দুলাইতেছি খালি, আমি বাড়িতে পারলে হয়।
পরে আমার আর 2000 টাকা দেয়, কত ভাড়া গাড়ি ভাড়া দিয়ে গেছে, 2000 টাকা তুই কেটে ভালো কাপড় চোপড় কিনিস। আচ্ছা, পরে উনি হন আমার লইলাম। কোথায় থাকেন, কি করেন, এগুলো অ্যাড্রেস নিল না? জিগেলে যে তোর বউ আছে, আমি কাছে এই ঘটনা, অসুবিধা না, তোর বউ না থাকলে তোর বিয়ে করাই দেবো আমি, চিন্তা করিস না। ওই মহিলা কি করেন না করেন প্রথম দিনে কি আপনি জানতে পারলেন? না, 1 সপ্তাহ পর জানতে এটা এনজিও লাগে জড়িত। কারণ দেখছে বিদেশি বড় বড় লোকজন আনে বিদেশি জায়গা হাগলা হাত মিলাইতেছে, ছবি আর ঘর টাঙ্গাই নিয়ে আছে। এই দেখে বাবা হলুদ নেম প্লেট আলা গাড়িতে বাবা হেয়াও আছে, এতে বুঝলাম যে উনি এনজিওর কোম্পানির লোক জড়িত। ওকে, বলুন। পরে উনি আমার রাত্রে ফোন দিচ্ছে আমারে, শরীর বেশি খারাপ লাগতেছে। আমি কই হ্যাঁ ম্যাডাম, আমাদের দুর্বল লাগতেছে। তুই ফার্মেসিতে যাইয়া 2টা এইডস প্লাস কিনবি, 2টা এইডস প্লাস আর একটা গ্যাস্ট্রিকের ছাকলো কিনবি, কিনে খাইয়ে শুয়ে থাক, আর দুধ খাওয়া যায়, হাঁসের ডিম খাওয়া যাইয়া। বাসায় রান্না করা কেউ আছে? আমি কাছে না, গরুর মাংস কিনে লইয়ে যা বাসায়, হোটেলে পাক করা গরুর মাংস কিনে নিয়ে মন মতন খা। আর তোলে আমি রান্না করতে আছে, তুই কালকে আমার বাসায় খাবি। আচ্ছা। পরদিন মনে করেন যে 11টার সময় ফোন দিছে, তুই গাড়ি লিয়ে আমার বাসায় বাইরে। প্রথম আমনে আমনে কইতে, পরে তুই তুইর মধ্যে চলে গেছে জিনিসটা, এই আমার তুই কই, আমি আর তুই কই। ওকে, পরে মনে 11টার সময় বাসায় আইছি। আপনি তারে তুই বলতেন কেন? মানে আপনারও এক ধরনের সম্মতি চলে এসছে? মানে হে আমার একটা স্বামী স্ত্রী যা দেওয়া হয়তো আমার দিয়ে দিয়েছে। আপনার ভিতরে কি আপনি আজকে স্বীকার করতে এসছেন, আপনি আজকে সত্যটাই বলবেন এখানে, সচেতন করতে যেভাবে এসছেন। যেহেতু মহিলা আপনাকে প্রথম দিন তো অবশ্যই অ্যাবিউজ করলো, আপনার মৌন সম্মতি ছিল কিনা? না, কোন ধরনের কোনো সম্মতি? আমি তো মনে কোনো বিপদগ্রস্ত, আমি কেমনে কি করবো। আপনি ব্যাপারটাকে এনজয় করছিলেন না? না, আমি তার আমার মন দিয়ে কোনো এনজয় ছিল না ওই সময়, ভয় পাচ্ছিলেন? আমি ভয় আতঙ্ক হয়ে গেছিলাম। সাধারণত এরকম তো হওয়ার কথা না, এটা কোনো মানুষ এই কাজ করে না। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার যে স্ট্যাটাস বা আপনার যে লাইফ স্টাইল আর আপনি যে ভদ্র মহিলার কথা বলছেন, তাদের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। মানে হ্যাঁ ধরা হাত ধরতে গেলে মনে করেন যে পারমিশন লাগে, এমন এক লোক সে। আর এমন একটা সুন্দর একটা মহিলার হাত ধরা তো অনেক কিছু মনে করেন, আর সে আমার তো সবকিছু দিয়ে দিতে আছে। ওকে, আসলে দিচ্ছে নাকি নিচ্ছে সেটাও একটা ফ্যাক্ট। নইলে আজকে 8 মাস পরে আপনার যে শরীরের যে অবস্থা এবং আপনাকে ড্রাগ দিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি যে কাজটা হয়েছে, একটা কোশ্চেন প্রথম দিকেই ছিল প্রিয় শ্রোতা, যে যদি শুধুমাত্র এটা শারীরিক কামনা হবে তাহলে ড্রাগ দেওয়ার প্রয়োজনটা কি? ড্রাগ ওকে কেন দিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে এটা আসলে এক ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডারই আমি বলবো। আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষ প্রয়োজনে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আমাদের সঙ্গে সবসময় থাকেন, ডক্টর তাজুল ইসলাম, তাকে স্ট্যান্ড বাই রেখেছি। তিনি এই গল্পটা শুনছেন। আমরা যেই ধরনের সেক্সুয়াল সিনড্রোম বা অ্যাটিটিউড পাচ্ছি একটা মেয়ের মধ্যে, সেটা সাইকোলজির ভাষায় কি বলে এবং এটা আদৌ সম্ভব কিনা, উনি ওনার যে স্টাডি, ওনার যে রিসার্চ, সেই জায়গাটা থেকে উনি উত্তর দিবেন। অনুষ্ঠানের শেষে উনি আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, এবং যারা এই বিষয়টাকে বিশ্বাস করছেন বা প্রশ্নবোধক চিহ্ন রেখেছেন, তারা নিশ্চয়ই ওনার কাছ থেকে শুনে পুরো বিষয়টি সম্পর্কে আপনারা আশ্বস্ত হবেন। ঠিক আছে, তো আপনাকে পরামর্শ দিল এটা খারাপ। আমার প্রশ্ন ছিল যে তুই সম্পর্কে যাওয়ার জন্য ও পারমিশন দিল আপনাকে? আপনি কি এটা ইচ্ছা করে তুই সম্পর্কে গেলেন নাকি? আমি আফা কইতাম, ম্যাডাম তুই আমার তুই করে রাখতে পারিস, আমি তো তোর তো সবই দিয়েই দিছি, তুই আমার আফা কাজ করলি, ম্যাডাম কাজ করলি, আমি সবে। আচ্ছা, তখন আমি তুই করে ডাকা শুরু করলাম, কারণ যে ফোন করতে তো বিভিন্ন সময়, তখন আমি কইতাম ম্যাডাম আমি তো তুই আমার বন্ধু হিসেবে তুই আমার তুই তাই ব্যবহার করবি, বুঝছেন কথাটা? ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। আজকে যে ভিকটিম আমাদের এখানে এসছে, ওর নাম ফারুক, এবং দিস ইজ আ ভেরি রেয়ার কেস ফর হ্যালো 8920 আমি বলবো, কজ এই ধরনের স্টোরি আমি আমার লাইফে ফার্স্ট শুনলাম এবং আমার জন্য কিছুটা অবিশ্বাস্য ছিল, যদি না আমি যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে একটি বিদেশি চ্যানেল, টেলিভিশন চ্যানেলের একটা ক্রাইম শোতে আমি এই ধরনের ঘটনা প্রথম দেখি, এবং দেখার পরে ও যখন আমার কাছে প্রথম দিন সরাসরি এসে বলেছে, আমি প্রথম দিন শুনিনি, তো আজকে আমি প্রথম শুনলাম। শোনার পরে আমার কাছে কিছুটা বিশ্বাসযোগ্য হয়েছে, কিন্তু ঘটনা যেভাবে শ্রেণীবিন্যাস হচ্ছে সেখানে না বিশ্বাস করে থাকার কোনো উপায় নেই। অ্যান্ড দিস হ্যাপেন বিকজ এই ধরনের সেক্সুয়াল সিনড্রোম যে কোনো মানুষের মধ্যেই থাকতে পারে। আমরা আসতে চাই ছোট্ট একটা বিরতির পর এই ধরনের ডিসঅর্ডার একটা মানুষকে কতটা পঙ্গু করে দিতে পারে সেটা নিয়ে, এবং একই সাথে যারা একটু সচেতন হওয়ার জায়গা আছে প্রত্যেকেরই, সেই জায়গাটা থেকে একটু হলেও সচেতন হবেন আশা করি আজকের এই স্টোরি শোনার পরে। 5 মিনিটের একটা ব্রেক, ফিরছে ঠিক রাত 1টায়। আর যারা আমাদের গেস্টকে দেখতে চান চলে আসবেন ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj।
KEBRIA.RJ, পেজটি আছে RJ কিবরিয়া নামে। প্লিজ লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920. Close Up. The closer, the better. সময় রাত একটা প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। একটি ঐতিহাসিক দুর্ধর্ষ জীবনের গল্প আজকের এই হ্যালো 8920 তে প্রেজেন্ট করছি আমরা যেটার প্রচারণা পুরো সপ্তাহ জুড়ে আমাদের ABC রেডিওর ফ্যান পেজে এবং একই সাথে আমার যে পেজটি রয়েছে পার্সোনাল পেজ, সেখানে প্রচার চালিয়েছিলাম। আপনারা যারা পেজে আছেন তারা ওখানে মতামত জানিয়েছেন। প্রায় 2 লাখ 3 লাখের মতো মানুষ এই ভিডিওটা আপনারা দেখেছেন এবং আপনারা যারা দেখেননি ওই পেজটিতে গেলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন এবং আপনাদের মতামতের ভিত্তিতে আজকের এই জীবনের গল্পটি এখানে প্রচার করা হচ্ছে। এবং কথা না বাড়িয়ে আমরা আবার আমাদের গেস্টের কাছে ফিরতে চাই। ফারুক, আমরা যেখানটায় ছিলাম তারপর পরে উনি আমার একদিন মনে করেন 10টার সময় ডাকে বাসায়, সেকেন্ড ডেতে তোমার বাসায় দূরে ওষুধ দিল আমার, হে সেম ওষুধ। আপনি তখন জিজ্ঞেস করলেন না যে আমি জিজ্ঞেস করলাম এটা কিসের? খা, তোর টাকার দরকার, তুই খাইতে থাক, তোর সমস্যা কি? আমি আছি না, তোর কোন সমস্যা হলে আমি দেখুন। আমি চিন্তা করলাম যে 4000 টাকার ভাড়া, 5000 টাকার ভাড়া আমি ছাড়িয়ে দেবো ওষুধের লোক, এটা কি ওষুধ খেলে গুরুত্ব দিনে ভাই এই জিনিসটার ভিতরে। পরে আমি খাইলাম, খাওয়ার পরে কারণ তুই এখানে বইয়ে থাকবি, যাবি না। পরে মানে ঘন্টা 2 পর কত শরীর কি আগের মতন হয়েছে, খাওয়া ম্যাডাম গরম হয়ে গেছে। আমি নামতেছি নিস, কোন একটা বোরকার মতন কেমন যেন মনে করেন এক পথ কি যেন পড়লো বুঝলাম না, ভিতরে গেছে না বোরকার মতন আর কি। ওই পরে গাড়ির মধ্যে উঠলো, উঠতে কারলো চল গুলশাটার গল্ফ ক্লাব আছে, গল্ফ ক্লাবে গায়ে কারো যেন ফোন দিলে এক মহিলা গাইলেন, হ্যাঁ সে কেউ দেখতে সুন্দর কিন্তু বয়স কম। এই মায়ের 1 কেজি বিয়ের লয়ে এলো, আই আমার কোলে ব্যাগডালা খুলুন, ব্যাগডালা খুলছি, 12টা বিয়ের গাড়ির মধ্যে উঠে এলো, উড়ে চলেন। তারপরে বনানে ফেলার উপর দিয়ে ভিতরে একটা আছে না, ওই অনেক হাউজিং, ওই জায়গায় হিমাইড ওই জায়গায় ভাড়া থাকে, আর বাসায় এলাম। আর গাড়ির মধ্যে ভাই বিয়ার খাইছে, আমার হাতে আমি বিয়ার খাইনি। আমার তেমনি মনে করেন শরীর মনে আগুন যাইতেছে। পরে বাসায় আইলাম, আর পরে আমার রুমে লয়ে গেল। আপনি কি ওষুধের নামটা পুরো সময় কখনো জানতে পেরেছেন যে এটা কি ওষুধ? আপনার দিকে ওষুধটা কিভাবে আসতো? পুরো খোলা অবস্থায় আসতো? খোলা কোন লেবেল নাই, লেবেল থাকলে আমি চিনি হলাইতে পারতাম। আচ্ছা, ওষুধটা কটা দিত? 2টা দিত আপনাকে? 2টা। কালার কি? সাদা একটা আছে যে আপনার কি কালার, মানে কালার সবুজের মতন কি দিয়ে দেখা না। ঠিক আছে বলেন, সমস্যা সবুজ। এটা কি ক্যাপসুল ছিল না ক্যাপসুল সাইজ ছিল? একটা ছিল ক্যাপসুল, একটা ছিল ট্যাবলেট আছে জানেন, মাছের চক্ষু আছে না, মাছের চক্ষুর মতো। ওকে বলেন তারপর। মাছের চক্ষুর মতো এই 2 খাওয়াই দিত আমারে, নিজে খাওয়াই দিত, আইয়া খা। আমি কইতাম ম্যাডাম কি হবে আমার এটা খাইয়া? তুই আনন্দ পাইতে আসস, টাকা পাইতে আসস, আর কি চাস? আর তো জিজ্ঞেস করার দরকার নেই, আর তোর তো এত ভাবার চিন্তা নেই। আর আমি তো আছি, টাকার লাগলো তোর টাকা দেবো। একদিন আমার 1 লাখ টাকা একটা বান্ডিল দিয়েছে, তোর খরচা কর নিয়ে যা। আমি আর টাকা ধরিনি। টাকা ধরেনি কেন? 1 লাখ আমার মন পরীক্ষা করতেছে আমার। ও মানে মনে হয়েছে যে মন পরীক্ষা করছে। আমি আর টাকা টেবিলে টাকা পরিয়ে রয়েছে, আমি টাকা ধরিনি। পরে দুজনে আমার বাসা লয়ে গেল, নিয়ে গরু মাংস আসলো আর রান রুটি এই দিলে আমার খাইতাম, মন বলে আমি খাইছে গুনি। খাওয়ার পরে মনে করেন দুজনে আইসে, কেউ গা কাপড় চোপড় ছিল না। আই একটা ইংলিশ ছবির মতন যেবিলে মানুষ ইউজ করে, আমার হেবিলে ইউজ করছে আমারে। আমি তো চুপচাপ মনে করে পড়েছি, ওনার মতন ওনারা যেবিলে চাই করছে হেবিলে দুজনে মিললে কই করছে। আর কোলে আসতে শান্তি জীবনে কিছু পাবি, আমি তো কথা কইনি। আর ভাড়া পাইতেছে অসুবিধা। ওই ম্যাডাম আবার যাওয়ার সময় দিলাম 2000 টাকা আমারে, তোর হিসাব আমার খুশি। পরে মনে করেন যে হ্যাঁ বিদে করে দিয়ে আমি গা গোসল দিয়ে আমার ছাড়িয়ে দিল 2টার সময়, খাওয়া ছাড়িয়ে দিল, জ্বালা ফোন দিলে আই করবো। কিন্তু আর এই ম্যাডাম ফোন দিলে আবি না, আমি ফোন দিলে আবি না। এই ম্যাডাম তো কোনো সব ফোন তো আবি না, এই ম্যাডাম কিন্তু ভালো না মানুষ। আমাকে সামনে ফোন দিলাম, 2 ম্যাডামের মধ্যে একদিন বাজাবাজি হইলো। আমার ওষুধ খাওয়া দিচ্ছে এই ম্যাডামে, আর ওই ম্যাডাম আমার অ্যাড্রেস লই আমার ওই সিস্টা নেই পারছে।
ওনার নাম আর এই কইতেছে এই ফারুক নামে একটা ড্রাইভার আছে, আমার মালিকের লোক সরাসরি দেখা যাচ্ছে তো আমার ড্রাইভার, নাম্বারটা দেন। ওই ম্যাডামে চালাক করে আমার নাম্বার হেদার দেয় না, আর আমি আমার লোক ডাইরেক্ট কথা ওনার লাগে, ওনার লোক কথা হয় না। পরে আমার নাম্বার হয়ে গেছে, লই আমার কলে তুমি একটু মার্কেটে আইতে পারবা? আমি বললাম আমি তো আপনার চিনি না, আমি সোনালী ম্যাডাম, ওই যে তোমাকে ডাবল করলে হচ্ছে আমি চিনি না। তারপর জি ম্যাডাম চিনছি, কিন্তু আপনার নাম্বার বলেন আমাকে, তোমার আমি স্ট্যান্ডে এসেছিলাম তোমার মালিককে দিয়েছি। পরে আমি স্কয়ার মার্কেট একটা রিক্সা লয়ে আই পড়ছি, আর ম্যাডাম রে ম্যাডামকে আমি একটা পুরানো একটা গাড়ি কিনি আমি তোমার দিয়ে দিই, কিন্তু তুমি আমার লগে থাকবা। রাজি কহিলাম গাড়ি আনতে দেখুন, আমি বলছি না ম্যাডাম এত তাড়াতাড়ি আমি ওনার লোক কথা না, ওনারা বাদ দাও, দুজনের ভিতরে টানা টাইম লেগে গেল। আপনি ওই মহিলার কাছ থেকে সরে এসে পুলিশে কেন যেতে পারছেন না? ভাই বাংলাদেশের পুলিশের খবর আপনি জানেন না, আর হাল্লাগা যে সমস্ত লোকের পরিচয় আমার যে কোনো মামলা আমরা দিয়ে দিতে পারবে, কোন চক্ষু বুঝা হাল্লা যে সমস্ত লোকের পরিচয় আছে। দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু ফর পারসেপশন, মানে ওর জায়গা থেকে এটা পারসিভ করাটা খুবই ইজি, কারণ ও যার সাথে ডিল করছে ভয়াবহ রকমের, ওর লেভেল থেকে ভয়াবহ রকমের শক্তিশালী মানুষ, এবং ও কিছুই করতে পারবে না ইনফ্যাক্ট যদি ওকে আইনের মার প্যাচে ফেলে দেয়। আর এই যে ভিডিওটা করে ওনাকে ভয় দেখিয়েছে প্রথম দিকে, যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে ভিডিওটা সারা জীবনের জন্য। চিন্তা করে দেখুন প্রযুক্তি আমাদেরকে কতটা বিপদে ফেলতে পারে। এই যে ট্যাবলেট এটাও একটা প্রযুক্তি, এই যে ভিডিও এটাও একটা প্রযুক্তি। জি আপনি বলুন। তারপরে ওনারা দুজন গন্ডগোল লেগে গেছে, দুজনের মধ্যে গন্ডগোল, না আমার কেউ ডাকে না, উনিও ডাকে না উনিও ডাকে না, কিন্তু আমার শরীরে আমার অবস্থা হয়ে গেছে, আমার না কোনো কেউ নাম আসলে আমার শরীর ঠিক থাকতে আছে না। আচ্ছা ওষুধ খাওয়ার পর আমি এমনি মনে করেন নারীদের উপরে নিজেই পড়ছি, যেমনটা তেন আমার ওষুধ দেয় না, কিন্তু ওই টাচ আমার শুধু সারাক্ষণ আমার শরীরের ভিতরে মনে করেন যে আমি গুলিস্তানের হোটেল আছে, কারণ আমি এই জায়গায় যাওয়া শুরু করে দিলাম, কদিন পারতেছি না, প্রতিদিন 4 থেকে 5 জনের লোক আমার মেলামেশা করতে হইতেছে, আমার অনেক টাকা নষ্ট হইতেছে। পরে এক পর্যায়ে অনেক লোক আবার মিট হয়, কিন্তু একদিন তুমি একদিন আমি আবার নিজেদের ভিতরে মিল হয়, মানে একদিন এই মহিলার সঙ্গে আরেকদিন ওই মহিলার সঙ্গে, হ্যাঁ নিজেদের ভিতরে মনে করেন একটা নিজেরা বই এই জিনিসটা করে। মানে আমার একদম ফোন দিয়ে কাকাকে চুপ করে, আপনি কি পারতেন না নিজের ফোনটা বন্ধ করে দিয়ে ঢাকা থেকে পালিয়ে যেতে? বা ভাই আমার তো ইনকাম ছাড়া আর কোনো কাজ জানি না, কোথায় যে চাকরি পেতাম, পারতাম অন্য একটা প্রাইভেট চাকরি নিতে, আর ফোন বন্ধ করে আমার তো মানুষের কন্ট্যাক্ট ফোনের লাগে, যদি কেউ গাড়ি ভাড়া লাগলো ফোনে আমার যোগাযোগ হয়। মানে ফোনটা বন্ধ করলে তো আপনার এই কন্ট্যাক্ট আর থাকবে না। ওকে বলুন তারপর। পরে এখন নিজেকে ভিতরে একটা কন্ট্যাক্ট হয়, এই মনে করেন আমার মরণের দিকে আস্তে আস্তে আমি গেলাম। এখন মনে করেন আমার রেগুলার এই মেডিসিনটা নিতে রেগুলার মনে করেন হেরাই আমার দিয়ে দিত। মানে মেডিসিনটা কি চেঞ্জ করতেছিল নাকি একটা মেডিসিন মনে করেন উনি আবার দিতে কি লাস্টে ঘুরে এলো, নতুন যে ম্যাডাম সোনালী ম্যাডাম উনি দিল কি একটা সুইং গাম, একটা ট্যাবলেট, একটা সুইং গামটা চাবাইতে হইতো, খাওয়া গিললে হারান যাবে না, চাবাইতে খালি মোহে রাখতে পারে, চাবাইতে হবে, এই ফেলান যাবে না। আর ট্যাবলেটটা দিতে মনে করেন পানি দিয়ে খাওয়া, তারপর সুইং গামটা আস্তে আস্তে চাবাইতে থাকো। সুইং গামটার গায়ে আমেরিকান সিল দেওয়া, ফ্ল্যাগ আছে না আমেরিকার ফ্ল্যাগ দেওয়া আছে, আমি দেখছি। কিভাবে ওকে অবিশ্বাস করবেন বলুন তারপর। এই জিনিসগুলো আপনাকে দিত কন্টিনিউয়াস, মানে এখন দুটো দিকে আমার এগুলো চলতে আছে। কতদিন পর হতো এটা? মানে ওনার দরকার হলে উনি দিত, ওনার দরকার হলে উনি দিত। সপ্তাহে কয়বার আপনাকে এই ধরনের মেডিসিন নিতে হতো? 4বার তো মনে করেন ধরে 4বার হইবি। অন এভারেজ সপ্তাহে আপনি 4বার এই ধরনের মেডিসিন নিতেন? মনে করেন বৃহস্পতিবার অত উনি, মানে শুক্রবার উনি, মানে 2 দিন ওনাকে থাকতেই। এবং আপনার সঙ্গে যখন এদের সম্পর্ক ওটা হতো তখন কিরকম, এই আপনি যেটা বলছিলেন প্রথম দিকে 2 ঘন্টা ব্যাপার, এগুলো কি এরকমই? 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার থাকতো, কোন রকম কমতি না। 2 ঘন্টার ভিতরে আমার কোন রকম নষ্ট হইতো না। এবং এই 2 ঘন্টা 2.5 ঘন্টা করে ওনাদের সঙ্গে মিশতে হইতো? মিশতে থাকতো ওনার মতন, মানে সোজা কথা ইংলিশ ছবি। এখানে আপনার কোনো রোল থাকতো না, যা করার ওনারাই করতেন, খালি আমি শুয়ে থাকতাম এই বেডে। পরে আস্তে আস্তে মনে করেন আপনি কি বুঝতে পারছিলেন যে আপনার শরীরের মধ্যে একটা পরিবর্তন আসছে, বা হঠাৎ করে আসে নাকি ধীরে ধীরে আসে? না, হঠাৎ করে পারে আদিত দিয়ে আমার শক্তি কমে যায়, বইয়ে পড়তো হঠাৎ করে, দাঁড়ায় বেশিক্ষণ আসলে পাওয়া যায়। কয় মাস পরে বুঝলেন এই সম্পর্কে? 3 মাসের পর মাথায়। 3 মাসের মাথায় আপনি বুঝলেন, তখন কি আপনি কি করলেন বোঝার পর? আমি মনে করেন 500টা ফার্মেসির পরামর্শ নিলাম, আমারে ক্যালসিয়াম ওষুধ দেয়। ফার্মেসির সাথে ডাক্তারের সাথে কথা বললেন না? না। কেন বললেন না? ওই ফার্মেসির কাছে খুব বিশ্বাস করে, কোনো অসুবিধা হলে আমি হাটদারে যাই। ফার্মেসি এটা কিন্তু আমরা অনেকেই করি, আমরা ডাক্তারের কাছে না গিয়ে ফার্মাসিস্ট যারা আছে ওদেরকে বলি, ওরা একটা মেডিসিন আমাদেরকে দিয়ে দেয় এবং সেটা আমরা বিশ্বাসে ঘিরে ফেলি। মেডিসিনের রিয়াকশন যে কতটা ভয়াবহ রে ভাই, আপনারা প্লিজ ডাক্তারের পরামর্শ ছাড়া কারো কাছ থেকে, ইভেন অনেকেই এটা করেন যে একটা সময় একটা ওষুধ দিয়ে দিয়েছে, ওটা দিয়ে ভালো হয়েছে 2 বছর আগে, সুতরাং 2 বছর পর একই প্রবলেম দেখেছে, ওই ওষুধ খেয়েছে এবং এটা রিয়াকশন ভয়াবহ হয়েছে। অনেকেই এই ভুলটাও করেন, প্লিজ এটা করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই নেবেন না, এবং ডাক্তারের পরামর্শ নেওয়া ইদানিং অনেক ইজি হয়ে গেছে, সুতরাং প্লিজ এই কাজটা করবেন না। ফার্মাসিস্টের পরামর্শ তো অবশ্যই নয়, কারণ তারা মেডিসিন বিশেষজ্ঞ না, সুতরাং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো মানেই হয় না। বলুন আপনি এটা করতেন?
হ্যাঁ ক্যালসিয়াম ট্যাবলেট দিল, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু। ক্যালসিয়াম ওই B54 আর সিবিট এগুলি সবসময় কন্টিনিউ দিল আমার, B54 আর সিবিট নাম, ওষুধের নামটা মনে আপনি কি আছে। তখন কি বুঝতে পারছিলেন যে আপনি যে এই যে ওভারডোজ সেক্সুয়াল মেডিসিন নিচ্ছেন সেটার কারণে আপনার এরকম হচ্ছে, তখন কি হ্যাঁ। বুঝতে পারছেন এটা? ওই ওই ফার্মেসির আমার কইছে যে আপনি এত যাইন না মানুষের দ্বারে। আমি ওনারা কইলাম জিনিসটা ওই সময় একটু হালকা একটু টাচ দিলাম যে ভাই আমি এই দুই মহিলা ছাড়াও কি আপনি ওই যে হোটেল টোটেল গুলোতে যেতেন? হ্যাঁ মাঝে মাঝে আমার প্রায় সময় মনে করেন যখন দেখছি যে আমার উঠতে গেছে তখন আমি দৌড়তে হেঁটে কাছাকাছি, তো গুলিস্তান আমার স্টেশন কাছাকাছি। মানে এই দুই মহিলা ছাড়াও আপনি অন্যান্য মহিলার সাথেও মিশতেন ওই সময়টাতে? হ্যাঁ আচ্ছা, তো আপনি এটা বুঝতে পারলেন, বুঝতে পারার পরে আপনি কি করলেন? শুধু এই আয়রন ট্যাবলেটটাই খেয়ে গেলেন? আপনি ওনাদেরকে বলতে পারতেন না যে আমার সমস্যা হচ্ছে শরীরে? আমি ওই ম্যাডাম কথা কইনে কম, কিন্তু ওনার কথা কইলাম। মানে সেকেন্ড ম্যাডামকে বললেন? হ্যাঁ বলেন। বললাম আমার ঠ্যাং ঠুং তো ভাঙ্গে শুয়ে আমি তো আসতে পারি না এখন, ঠিক মতন শক্তি পাই না। আর তারা তো একটা মেডিসিন আমি আনাই দিতে আসি, এটা খালি ঠিক হয়ে যাবে, কিন্তু অর্ধেক তুই যাইতে পারবি না, একদিকে থাক পারি না, তুই কিন্তু পঙ্গু হয়ে যাবে। উনি আমার এই শব্দটা কইছিল যে তুই কিন্তু পঙ্গু হয়ে যাবে দুদিকে ধরলে, আমি তোর মেডিসিনটা আনাই দিতে আসি তোরে আমি। ওই মহিলা আপনাকে টাকা দিত? হ্যাঁ দোনো আমার টাকার খেলা খেলে বাইরে, বিশেষ করে না টাকা আইতেই আছে দোনো দিক দিয়ে, না চাইতে টাকা। আর আমি তো মনে করি টাকা পেয়ে তো মনে করি সব বিল্লে গেছে, মানে সংসারে যেটা পাইতাম সেটা তো মনে করতে পাইতে আছে, টাকা অন্য পাইতে কোনো আছে কিছু মাথায় নাই? কোনো মাথায় নেই। আর গাড়ি ভালো হইতেছে, আমার চাকরি খারাপ, আমার চাকরিতে কোনো সমস্যা নেই, সবকিছুই পাচ্ছে না? সব আমার সব ঠিক আছে। আমার মালিকের কাছে আমি ভালো রইলাম, আমার চাকরি আমার ঠিক রইলো, আমার সংসারে যে জিনিসটা আমি চাইতাম সেই জিনিসটা ওরা আমার দিতে আছে, তাতে আমার পিছনে টাকা নেই, কিছু শুধু নেই। চিন্তা করেন নাই যে ওষুধের কি হতে পারে, রিয়াকশন কি না হতে ভাই পারে? এটা মাথা ঢুকে নেই আমার। ওষুধের রিয়াকশনটা কি? ওর 40 বছরে ওর যে ভিডিওটা আমরা দিয়েছি, প্রথম যে ভিডিওটা এবং এখন আজকে যে অনুষ্ঠান চলাকালীন যে ভিডিওটা আমরা দিয়েছি, একটু দেখে আসুন। ওকে দেখে মনে হবে না যে ওর বয়স কত বলছিলেন আপনি? 40? ওর দেখে মনে হবে না ওর বয়স 40। এবং ও যেভাবে হাঁটে, ওর বাম হাতে কোনো কিছু ধরার শক্তি নাই। আর স্ট্রোকের গল্প তো একটু পরে হয়তো বলবি। মানে ওকে শেষ করে দিয়েছে। ইনফ্যাক্ট কোন জিনিসের একটা সময়ের সাথে যাওয়ার একটা ব্যাপার থাকে, বলেন না যে ওই যে দ্রুত চার্জ হওয়ার একটা ব্যাপার। লাইক আপনার মোবাইলের ব্যাটারিটা যদি আপনি যেটা আপনার 20 মিনিটে হওয়ার কথা চার্জ, সেটা যদি আপনি 2 মিনিটে করেন, সেটা কিন্তু খুব বেশিক্ষণ আপনাকে সার্ভিস দিবে না। শরীরটাও এরকমই, সেটাকে বুস্ট আপ করলে সেটার পাওয়ারটা কিন্তু যেটা আসলে ওই সময়ের সাথে জড়িত, সেটাকে সুইচ করে করা হয় এবং পরবর্তীতে এটা কিন্তু আপনার সাধারণ জীবনযাপন করতে দিবে না। এবং সেটাই হয়েছে ওর ক্ষেত্রে। ওকে, তারপরে কি হলো? আপনি কন্টিনিউয়াসলি যাওয়া শুরু করলেন। সপ্তাহে আপনাকে অন এভারেজ 4 বার, মানে এই দুজনে মিলে রাখতে হবে, দুজনের এই জনের মেডিসিন আপনাকে নিতে হতো। 3 মাস পরে আপনার হাঁটুতে বল পাওয়া কমে গেল। তারপর মানে দাঁড়া থাকলে পড়ে যেতাম, দাঁড়া থাকলে পড়ে যেতেন। আচ্ছা, তারপর? পরে এটা আমি গুরুত্ব আমি করলাম কি, ওই যে অ্যালোভেরা আছে না, অ্যালোভেরা খাওয়া শুরু করলাম একজনের পরামর্শে, কত আমার ক্যালসিয়াম শর্ট। ওকে, আমি প্রতিদিন 4 গ্লাস করে অ্যালোভেরা খাইতাম গুলিস্তান দিয়ে। অ্যালোভেরা মানে যে ম্যাক্স হ্যাঁ করে দেয় যে রাস্তায়, যেটা লোদ ঘৃত কুমারী বলে অনেকে, যেটাকে